আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। একটু লেট হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটু বাইরে যেতে হয়েছিল, তাই আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে মূলত ফিনান্স ক্লাস শুরু করব। ফিনান্সের উপরে আমরা পড়ব। অনেকের অনুরোধে আজকে আমরা ফিনান্স ক্লাস করতে যাচ্ছি। এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করলে এই মূলধন বাজেটিং, যেটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটার উপর একটা বেসিক কনসেপ্ট, মানে ক্লিয়ার একটা বেসিক আপনার হবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের উপর, যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করেন। ঠিক আছে? তো সবাই শুরুতে প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেই, যাতে করে আমরা প্রত্যেক দিনই যে কথাটা আপনাদেরকে বলি আর কি। ওকে, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আমাকে একটু বললেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, সব ঠিক আছে কিনা, একটু কমেন্টে জানায়েন। ওকে, সো মূলধন বাজেটিং নিয়ে আমরা আলোচনা করব। তার আমরা একেবারেই, যদিও এমসিকিউ পড়বো, কিন্তু আমরা একটু ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করব, চ্যাপ্টার ধরে ধরে পড়ার চেষ্টা করব, যাতে করে এমসিকিউর পাশাপাশি আপনার সিকিউ গুলো যেন ক্লিয়ার হয়ে যায়। আমরা পরে ক্লাসে সিকিউ পড়বো ইনশাল্লাহ। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যদি স্পেশালি আমরা ক্লাসটা নিচ্ছি ওরা রিকোয়েস্ট করার কারণে, তাই আমরা একটু সিকোয়েন্স মেনটেন করে ক্লাসটা করার চেষ্টা করব, যাতে করে আমার এমসিকিউর পাশাপাশি সিকিউ গুলোতেও আমার ভালো একটা দক্ষতা তৈরি হয়, আমি যেন দুই জায়গায় ভালো করতে পারি। এই জন্য যারা এইচএসসি স্টুডেন্ট আছে সবার তো কাজে লাগবেই, পাশাপাশি যারা ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সামনে ভর্তি পরীক্ষা দিবেন তাদেরও ক্লাসটা কিন্তু আজকে সমান গুরুত্বপূর্ণ। এবং যারা কি করবেন, ফাইন্যান্স থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের কাজে লাগবে। পাশাপাশি হচ্ছে যারা স্কুল লেভেলে শিক্ষক নিবন্ধন দিবেন তাদেরও সমান গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাস। ওকে, সবাই একটু, আমরা অনেক দিন পরে আমরা হচ্ছে ফিনান্স ক্লাসটা নিচ্ছি। ফিনান্স ক্লাসের মাঝখানে আর হয় নাই, আপনাদের অনুরোধে আমরা স্যার সিকিউ করাবেন না এমসিকিউ, আমি এমসিকিউ দিয়ে শুরু করব। ধীরে ধীরে আমরা সিকিউর দিকে যাব, অর্থাৎ আগামীকালকে আমরা সিকিউ করাবো, আজকে এমসিকিউ করাবো। আজকে কিছু বেসিক কনসেপ্ট আমি আপনাদের ডেভেলপ করতে চাই, যে কনসেপ্ট গুলো থাকলে আপনার সিকিউ করতে সুবিধা হবে। কথা বুঝতে পারছেন? দুইটাই করাবো। ক্লাসে থাকেন, ইনশাল্লাহ ভালোই ক্লাস শেষে ভালো কিছু অ্যাচিভ করে যাবেন আর কি। সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেন। এখনো যারা শেয়ার করেন না একটু কাইন্ডলি শেয়ার করে দিন, যাতে করে সবাই নিয়ে ক্লাসটা করতে পারি। আর আমি আজকে রেওয়া মিলের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শীট শেয়ার করছি। যারা রেওয়া মিলের এই শীটটা সংগ্রহ করেন নাই তারা সবাই রেওয়া মিলের শীটটা সংগ্রহ করে নিয়েন। কারণ এখানে সকল গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো সম্মিলিত, প্রায় 130টা প্রশ্নের সমন্বয়ে একটা পিডিএফ শীট আমি শেয়ার করছি। এগুলো সবাই নিয়ে নেন, এবং আজকের ক্লাস শেষে ফিনান্সের উপরেও আপনারা প্রায় হচ্ছে আমরা 50টা এমসিকিউর একটা পিডিএফ আমি আপনাদেরকে দিব এই ক্লাস শেষে। এটাও আপনারা একটু কাইন্ডলি শেয়ার, মানে সংগ্রহ করে নেবেন, মানে যে পিডিএফ গুলো আমি দিচ্ছি প্রত্যেকটা পিডিএফ আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা শুরু করি। যারা শেয়ার করে দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে ফিনান্স ক্লাসে যদি রেসপন্স ভালো থাকে তাহলে ক্লাস কন্টিনিউ হবে, যদি রেসপন্স আজকে খারাপ হয় তাহলে কিন্তু ফিনান্স ক্লাস নিব না, কারণ ফিনান্স আর মার্কেটিং এর স্টুডেন্ট কিন্তু ভাগ হয়ে যায়। তো ফিনান্স ক্লাসে যদি আজকে উপস্থিতি ভালো থাকে, সবাই যদি ক্লাসটা শেয়ার করো, তাহলে এরকম ফিনান্সের সিকিউ এমসিকিউ বোথ ক্লাস কিন্তু চলমান থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে?
তো মূলধন বাজেটিংটা আসলে কি সেটা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাই। আমরা একটা পিডিএফ রেডি করে নিয়েছি, যে পিডিএফটা আমি তোমাদেরকে পড়াবো। আমার নিজস্ব একটা পিডিএফ আছে, সেটা থেকেও আমি আসলে শেয়ার করব। সবকিছু মিলে এই ক্লাসটা হবে। ওকে, তো প্রথমে আমরা যে জিনিসটা এখান থেকে জানার চেষ্টা করব, এখনো পর্যন্ত আমরা অনেকেই শেয়ার করি নাই, প্রত্যেকে অনুরোধ করব যদি ক্লাসগুলো কন্টিনিউ চাই এই ফিনান্সের ক্লাস, তাহলে অবশ্যই ল্যাবটা শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? সবাইকে শেয়ার করে দিতে হবে। তো মূলধন বাজেটিংটা আসলে কি, প্রথমে আমাদেরকে একবারে ডেফিনিশন থেকে আমরা শুরু করব। আজকে বলছে যে আমরা একটু বেসিক আলোচনা করব, ঠিক আছে? আমরা মূলত যে চ্যাপ্টারটা পড়তেছি সেটার নাম হচ্ছে মূলধন বাজেটিং, ঠিক আছে? তো প্রথমে আমরা যে কাজটা করব, এই মূলধন বাজেটিং এর একটা ডেফিনেশন আমরা একটু জানবো, যে ডেফিনেশনটা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের ক নাম্বারে কাজে লাগবে, আর যারা এই ক নাম্বার ছাড়াও দেখা যাবে বিভিন্ন সময় এমসিকিউতে এই মূলধন বাজেটিং এর সংজ্ঞাটা চলে আসতে পারে। তো মূলধন বাজেটিং এর যে ডেফিনেশন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আমরা আজকে খাতা নিয়ে বসতে হবে, ঠিক আছে? আমরা খাতা নিয়ে বসবো, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবো। কোনো প্রবলেম নেই স্যার, কোনোভাবে একটা ক্লাস না গেলে ভালো হতো, একটু দেখি সবার কথা শুনবো, তারপরে দেখবো। সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিই এভরিওয়ান। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কি, একেবারে সংক্ষিপ্ত কথায় সিদ্ধান্ত কে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলে, ঠিক আছে? এখান থেকে একটা মেসেজ ক্লিয়ার হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে কি বলা হয়? মূলধন বাজেটিং বলা হয়, ঠিক আছে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী কি সিদ্ধান্ত বলেন তো? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদ বলতে আমরা কি বুঝি সাধারণত? স্বল্পমেয়াদ বলতে আমরা বুঝি 1 বছর কিংবা তার চেয়ে কম সময়। মধ্যমেয়াদ বলতে বুঝি আমরা 1 বছর কিংবা 1 বছরের চেয়ে বেশি, 5 বছরের চেয়ে কম, আর 5 বছরের চেয়ে বেশি সময় বলতে আমরা দীর্ঘমেয়াদী বুঝি। তাহলে নর্মালি দীর্ঘমেয়াদে আমি সার্ভিস পাবো, দীর্ঘমেয়াদে আমি ওখান থেকে বেনিফিটেড হব, এরকম বিনিয়োগকে আমরা বলবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর যখন আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে যাব, তখন যে টেকনিক, যে প্রসেস গুলো আমার অ্যাপ্লাই করতে হবে, সেগুলোর নাম হচ্ছে মূলধন বাজেটিং। তাহলে আমাকে প্রথমে এই ডেফিনেশনটা মাথায় রাখতে হবে, কারণ এটা আমাদের খ নাম্বার প্রশ্নে চলে আসে, ঠিক আছে? ক নাম্বার প্রশ্নে সাধারণত মূলধন বাজেটিং কি, এই প্রশ্নটা অনেক বেশি রিলিভেন্ট একটা প্রশ্ন, আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তারপর আসেন হচ্ছে এখানে আমাদের একটা নিজস্ব শীট আছে, এই শীটেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়ে দিব আপনাদেরকে, শীটটা শেয়ার করে দিব, যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগের যে সিদ্ধান্ত, খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একই শব্দ ব্যবহার করা, যে দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? এই প্রক্রিয়াটার নামে হচ্ছে মূলধন বাজেটিং, ঠিক আছে? সো এই ব্যাপারটা আমরা এখানে আলোচনা করব ধাপে ধাপে। আর এখানে একটা জিনিস বলা আছে, আরেকটা লাইন এখানে ক্লিয়ার, যে মূলধন বাজেটিং এর অন্যতম কাজ কি। আমরা মূলধন বাজেটিং এর অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো ধারাবাহিকভাবে পড়বো, কিন্তু বলা হচ্ছে অন্যতম কাজ কি। মূলধন বাজেটের অন্যতম কাজ হচ্ছে আমার সামনে অনেকগুলো মানে অপশন থাকবে, সেই অপশন থেকে বেস্টটাকে খুঁজে বের করা, ঠিক আছে? বিভিন্ন বিকল্প হতে সর্বোত্তম প্রকল্পকে কি করা, গ্রহণ করার নামে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। সো ক্যাপিটাল বাজেটিং কে যদি আমরা ইংলিশে মডিফাই করতে চাই, মানে ইংলিশে ডিফাইন করতে চাই, ক্যাপিটাল বাজেটিং ইজ অলসো নোন অ্যাজ ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল, মানে বিনিয়োগ মূল্যায়ন করা, যার মাধ্যমে আমরা কি করব, একটা আমার সামনে এ বি সি এরকম 3টে অপশন আছে বিনিয়োগ করার, আমি এ বি সি এর মধ্যে কোন বিনিয়োগটাকে আমি চুজ করব, এটা আমি অ্যানালাইসিস করব বা ফাইন্ড আউট করব কিসের মাধ্যমে? মূলধন বাজেটিং এর মাধ্যমে। এবং সর্বোত্তম যেই প্রকল্প আছে, যেখানে আমার প্রফিট সব থেকে বেশি আসবে বা আমি সব থেকে বেশি লাভবান হব, সেই প্রজেক্টটাকে আমি ফাইন্ড আউট করতে পারবো। এটা হচ্ছে মূলধন বাজেটিং, ঠিক আছে? ওকে, সো মূলধন বাজেটিং এর সুবিধা অসুবিধা আমাদের এই জিনিসগুলো প্রয়োজন নাই। এখন আমি যেই বিষয়টা পড়ব, হ্যাঁ, মূলধন বাজেটিং যখন আমি পড়তে যাচ্ছি, এখন আমার যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে এই বিষয়টা। খেয়াল করেন, আমরা একটু পরে এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে এই জায়গাটার মধ্যে প্রশ্ন একটা চলে আসবে, ঠিক আছে? প্রকল্প কয় প্রকার, আপনার যদি প্রশ্ন করি, বলেন তো প্রকল্প কয় প্রকার যাদের ফিনান্স আছে? আজকে ক্লাসের রেসপন্স কম হলে কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ করবো না, আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? একটু থাকতে হবে। আমি বলছি সিকিউ এবং এমসিকিউ দুইটাতেই কাজে লাগবে আজকের এই ক্লাস, কারণ আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেহেতু পড়াবো, এটা সিকিউ তে কাজে লাগবে, এই প্রশ্ন এবার এমসিকিউ তে কাজে লাগবে।
এই ফিনান্স ক্লাসের রেসপন্স অলওয়েজ অল টাইম কম থাকে, এই জন্য ফিনান্স ক্লাসটা কিন্তু কন্টিনিউ করতে চাই না। সবাই শেয়ার না করলে এই ক্লাস কিন্তু আর হবে না। ওকে, সো ফিনান্স যখন তুমি পড়বা, মূলধন বাজারিং যখন পড়বা, তোমাকে মনে রাখতে হবে প্রকল্প কয় প্রকার। এখানে প্রকল্প হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে স্বাধীন প্রকল্প আর হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। এটা হচ্ছে স্বাধীন মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আর পরস্পর বর্জনশীল মানে হচ্ছে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, এই দুইটা প্রকল্পের পার্থক্য আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই দুইটা প্রকল্পের পার্থক্য যদি আমি না বুঝি, আমি যখন সিকিউ করব তখন সেখানে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। সিকিউতে কি দিতে পারবো না? সিকিউতে সিদ্ধান্ত দিতে বলেন অনেক সময় যে এটা গ্রহণ করবো নাকি ওইটা গ্রহণ করবো। আবার দেখবেন যে স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্ত একরকম হবে, পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্ত একরকম হবে। এই জন্য এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। স্বাধীন প্রকল্প মানে হচ্ছে, ধরুন হচ্ছে এ বি সি, এই তিনটা প্রকল্প আপনার হাতে আছে। এই তিনটা প্রকল্পের নগদ প্রবাহ কোনোভাবে একটা আরেকটাকে প্রভাবিত করবে না। মানে আপনি চাইলে আপনার কাছে টাকা থাকলে আপনি এ তেও কিনতে পারবেন, বি ও কিনতে পারবেন, সি ও কিনতে পারবেন। মানে আপনার কাছে যদি টাকা থাকে আপনি এই তিনটা প্রজেক্টের সবগুলোতেই ইনভেস্টমেন্ট করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তার মানে কোন প্রকল্পের নগদ প্রবাহ কোনোভাবে অন্যটাকে প্রভাবিত করবে না। কিন্তু পরস্পর বর্ধনশীল প্রকল্প দেখেন, পরস্পর বর্ধনশীল বিষয়টা দাঁড়াইছে যে পরস্পর বর্ধনশীল প্রকল্পের ক্ষেত্রে যদি তিনটা প্রজেক্ট থাকে, এই তিনটা প্রজেক্ট থেকে যখন আপনি একটা প্রজেক্ট অ্যাকসেপ্ট করবেন, অটোমেটিক্যালি বাকি দুইটার বিনিয়োগের সুবিধা মানে বাতিল হয়ে যাবে। যেমন একটু খেয়াল করেন, দেখেন এখন আমরা ক্লাসটা শুরু করছি কত রাত 9টায়, ঠিক আছে। এখন আপনার এই রাত 9টায় ধরেন আমার ক্লাস, রাত 9টায় আপনার ধরেন আরেকটা ম্যাথ ক্লাস আছে, একটা বাংলা ক্লাস আছে, একটা সাধারণ জ্ঞান ক্লাস আছে, বা ইংলিশ ক্লাস আছে, রাত 9টায়। কিন্তু তাহলে আপনার হাতে ডিভাইস তো একটা, আপনার হাতে ফোন তো একটা, এই ফোনটা দিয়ে আপনি কয়জনের ক্লাস করতে পারবেন? যে কোনো একজনের ক্লাস করতে পারবেন। তাহলে লাইভে যে কোনো একজনের সাথে আপনি কানেক্ট হইতে পারবেন। তাহলে আপনি রাত 9টায় যখন আপনি আমার ক্লাসে কানেক্টেড হলেন, তার মানে অটো আপনি আর অন্য কারোর ক্লাস করতে পারতেছেন না। তাহলে একটাতে আপনি কি করলেন? তাহলে পরস্পর বর্ধনশীল প্রকল্প মানে কি, যেখানে অনেকগুলো প্রকল্পের মধ্যে শুধুমাত্র একটি প্রকল্পে বিনিয়োগ করা যাবে, সেটা নিয়ে হচ্ছে পরস্পর বর্ধনশীল প্রকল্প। আবার বলতেছি, অনেকগুলো অপশন আপনার সামনে থাকতে পারে, আপনি শুধুমাত্র একটা অপশন চুজ করতে পারবেন, অটোমেটিক্যালি বাকিগুলো বাদ হয়ে যাবে যখন আপনি একটা অপশন চুজ করবেন। এগুলো হলো পরস্পর বর্ধনশীল প্রকল্প। এটার স্পেসিফিক ডেফিনেশন হচ্ছে যে শুধুমাত্র একটি প্রকল্পে বিনিয়োগ করা যাবে, ঠিক আছে, আর বাকিগুলো অটো বাতিল হয়ে যাবে। কিন্তু আপনার যদি রাত 9টা একটা ক্লাস থাকতো, সন্ধ্যা 7টা একটা ক্লাস থাকতো, রাত 10টা একটা ক্লাস থাকতো, সকালে একটা ক্লাস থাকতো, তাইলে দেখেন তো এক এক সময় এক এক ক্লাস, কোনো ক্লাস কিন্তু আরেকটার সাথে কনফ্লিক্ট হচ্ছে না। আপনি কিন্তু সময় সুযোগ করলে প্রত্যেকটা ক্লাসে কি করতে পারতেন? জয়েন করতে পারতেন। তাইলে পরস্পর বর্ধনশীল প্রকল্প মানে হচ্ছে যেখানে শুধুমাত্র একটি প্রকল্পে বিনিয়োগ করা যাবে, বাকিগুলো অটো বাতিল হয়ে যাবে। আর স্বাধীন প্রকল্প মানে হচ্ছে আমার কাছে ফান্ড লিমিটেশনস না থাকলে আমি এ বি সি ডি এক্স ওয়াই জেড আমার কাছে যত প্রকল্প থাকবে সবগুলো প্রকল্পে আমি কি করব? আমি বিনিয়োগ করতে পারবো। স্যার ফিনান্স ক্লাস নিতে ভালো হতো। এটা তো ফিনান্স ক্লাসই স্যার, এটা তো ফিনান্স ক্লাসই। দেখছেন ফিনান্স ক্লাসে উপস্থিতি কম এবং আপনারা শেয়ারও করেন নাই। এখন যারা ক্লাস করতেছেন, স্পেশালি এইচএসসি স্টুডেন্ট যারা আছেন, একটু শেয়ার টেয়ার তো করে দিবেন নাকি? একটু শেয়ার করে দিয়েন, লাইভটাতে রিয়েক্ট দিয়ে দিয়েন। আজকে ক্লাস 50+ শেয়ার হলে পরের ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে আমাকে একটু কমেন্টে জানান, আপনার কি স্বাধীন প্রকল্প আর পরস্পর বর্ধনশীল প্রকল্পের মধ্যে ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার কিনা? আমরা দুইটা কনসেপ্ট আপনাকে শিখাইলাম, মূলধন বাজেটিং কি, মানে প্রকল্প কয় ধরনের, এই দুইটা জিনিস আমাকে জানতেই হবে, কারণ এগুলো আমার সিকিউ এমসিকিউ সব জায়গায় কাজে লাগবে। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? ক্লিয়ার? মূলধন বাজেটিং চ্যাপ্টারের মধ্যে এই একটা জায়গা থেকে এমসিকিউ সিকিউ আসে, বা আমার যখন আমি ডিসিশন দেই তখন আমার কাজে লাগবে, নানান সময় আমার এই জায়গাটা কিন্তু কাজে লাগবে। প্লিজ কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু সাথে সাথে বলে ফেলতে হবে, তাহলে আমার আলোচনা করতে কি হবে? সুবিধা হবে, ঠিক আছে। যেমন ধরেন এখানে একটা উদাহরণ আপনাদের এই যে শীটটা প্রোভাইড করবে, শীটে একটা উদাহরণ আপনাকে দিই। কি একটা উদাহরণ আছে যেমন স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে বলা হয়েছে ডিজিটাল স্টুডিওর ক্ষেত্রে একটা ক্যামেরা লাগবে, একটা ছবি প্রিন্টারও লাগবে। মানে ক্যামেরা লাগবে, আবার ছবি প্রিন্ট করার জন্য আপনার একটা প্রিন্টারও লাগবে। তাহলে দুইটাই লাগবে। টাকা থাকলে কিন্তু আপনি দুইটাই কিনতে পারেন না, বা দুইটা যদি আপনার লাগবে। কিন্তু যদি কি বলা হয় পরস্পর বর্ধনশীল প্রকল্পের ক্ষেত্রে বলা হচ্ছে কি, যেমন কোন প্রতিষ্ঠান একটি মেশিন করে সিদ্ধান্ত নিচ্ছে সাপোজ, কিন্তু বাজারে একই উদ্দেশ্য পূরণ করে, মানে একই মেশিন বা বিভিন্ন ব্র্যান্ডের থাকে না এরকম,
বিভিন্ন ব্র্যান্ডের মেশিন বাজারে আছে, ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ডের মেশিন বাজারে আছে। এখন যদি উক্ত প্রতিষ্ঠান সব দিক বিবেচনা করে একটি মেশিন ক্রয় করে, তাহলে অন্য সিদ্ধান্ত আপনি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেমন ধরুন আপনি হচ্ছে এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি, তিনটা কোম্পানির মেশিন যখন আপনি বাজারে কিনতে যাবেন, গিয়ে দেখলেন যে তিনটা কোম্পানির মেশিন আপনার আছে। এখন আপনি তো মেশিন কিনবেন একটা, আবার একই মেশিন জাস্ট ভিন্ন ভিন্ন নামে আছে। এখন আপনি যদি এ কোম্পানির মেশিন কিনেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু বি আর সি কোম্পানির মেশিন আপনি কিনবেন না, কারণ আপনার তো একটা মেশিন লাগবে, এটা আপনি কিনে ফেলছেন, তাহলে অটো কিন্তু বাকিগুলো বাতিল হয়ে যাবে। তো আগের সিদ্ধান্ত কি, ক্যামেরা কিনে আর প্রিন্টার কিনে, দুইটার প্রয়োজন দুই রকম, সুতরাং আমার কাছে টাকা থাকলে আমি দুইটাই আমাকে কিনতে হবে। এখানে একটা কিনলে আরেকটা বাতিল হয়ে যাবে, এরকম কোনো সুযোগ এখানে আসবে না, ঠিক আছে। প্রাণের বিশুয়াল স্যার পেজের ক্লাস হচ্ছে অ্যাকাউন্টিং এর জন্য এই ক্লাস লাগবে, হ্যাঁ। আর যারা হচ্ছে স্কুল লেভেলে পরীক্ষা দিবেন তাদের জন্য তো এটা লাগবে, ঠিক আছে। তাইলে পরস্পর বর্ধনশীল প্রকল্প আর হচ্ছে স্বাধীন প্রকল্প ক্লিয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন যে জায়গা থেকে আপনার প্রশ্ন পরীক্ষায় আসবেই, এই জায়গাটা থেকে আপনার প্রশ্ন পরীক্ষায় আসবে, এটা 100% নিশ্চিত থাকেন। এটা আপনি যে লেভেলেই পরীক্ষা দেন না কেন, এটা কেউ এডমিশন ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, কেউ যদি হচ্ছে, আমি তাকে বলবো, কেউ যদি এইচএসসি লেভেলের স্টুডেন্ট হয়ে থাকে, কেউ যদি মানে হচ্ছে শিক্ষক নিবন্ধন দিবে, এই একটা জায়গা থেকে প্রশ্ন একেবারে ফরজ। কি জিনিস, মূলধন বাজেটিং এর যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলো কয় প্রকার, মূলধন বাজেটিং এর যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো হচ্ছে দুই প্রকার। কি কি, একটা বলা হচ্ছে অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি, এটাকে বলা হচ্ছে কি অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে ট্রেডিশনাল বা নন ডিসকাউন্টেড মেথড, ট্রেডিশনাল বা নন ডিসকাউন্টেড মেথড। আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতির নাম হচ্ছে বাট্টাকৃত পদ্ধতি। কি পদ্ধতি, বাট্টাকৃত বা আধুনিক পদ্ধতি আপনি বলতে পারেন, ডিসকাউন্টিং মেথড। কি মেথড বলেন তো, এটা হচ্ছে অবাট্টাকৃত, এটা হচ্ছে বাট্টাকৃত। এখন প্রশ্ন হচ্ছে বাট্টা শব্দটা দিয়ে কি বোঝায়, বাট্টা শব্দটাকে যদি আমরা স্পেসিফাই করতে চাই, একটা ইন্টারেস্ট রেট কে বোঝায়, একটা সুদের হারকে বোঝায়। আরো স্পেসিফাই করলে এটাকে অর্থের সময় মূল্য বোঝায়। কি বোঝায়, অর্থের সময় সময় মূল্য বোঝায়। সময় মূল্য মানে কি, অর্থের সময় মূল্য মানে কি, যে আজকের 5 টাকা কখনোই 5 বছর পরে 5 টাকার কি হবে না, সমান হবে না। যেমন আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর আগে অর্থের সময় মূল্য কি বলতেছে, যে সময়ের সাথে সাথে অর্থের মূল্য কি পায়, হ্রাস পায়, বেসিক্যালি মুদ্রাস্ফীতির কারণে। মূল বিষয়টা কি জানিস, যেমন ধরেন আজ থেকে 20-25 বছর আগে কি হয়েছে, আমরা দেখলাম যে 2 টাকা 2.5 টাকা করে ডিম ছিল, মানে ডিম 2 টাকা 2.5 টাকা করে ছিল। তাহলে আজকে এই সময় এসে দাঁড়ায় আপনি দেখেন একটা ডিমের দাম 10 টাকা। তাহলে আগে 10 টাকা দিয়ে পাওয়া যেত 4টা ডিম, এখন 10 টাকা দিয়ে পাওয়া যায় একটা ডিম। তাহলে ডিমের সাইজ কি আগের 4টার থেকে বড় হয়ে গেছে, এখন একটা ডিমের সাইজ তো বড় হয় না, ডিম একই জায়গায় আছে। তাহলে একটা ডিম কিনতে আগে 2.5 টাকা লাগতো, এখন একটা ডিম কিনতে 10 টাকা লাগে। তাহলে অর্থের মূল্য কি হলো, টাকার অর্থের মূল্য কি পরিমাণ কি হ্রাস পাইলো না। আবার ধরুন আপনাকে আমি ধার দিলাম, এখন আপনি আমার থেকে 1 লাখ টাকা ধার নিলেন 1 বছরের জন্য। 1 বছর পরে যদি আপনি আমার 1 লাখ টাকাই ফেরত দেন, তাহলে আমি আর্থিকভাবে লাভবান হবো না লসে পড়বো বলেন তো? অবশ্যই লস হবে না আমার। আমি তো 1 বছর পরে 1 লাখ টাকা দিয়ে আজকে যে কাজ করতে পারবো, 1 বছর পরে সেম কাজটা করতে পারবো না। তখন 1 লাখ টাকা দিয়ে যে কাজটা করতাম, এটা করতে আমার লাগবে 1.5 লাখ টাকা, তাহলে আরো 50,000 টাকা তো আমার লস। এই 50,000 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন ইন্টারেস্ট রেটের মাধ্যমে। এই কনসেপ্টটা থেকে কিন্তু ইন্টারেস্ট রেটের উৎপত্তি হয়েছে, যে সময়ের সাথে সাথে অর্থের মূল্য হ্রাস পাবে, এই হ্রাসকৃত মূল্যটা তুমি এজ ইন্টারেস্ট আমাকে তুমি পে করে দিবে, ঠিক আছে। সো খেয়াল করেন, অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি মানে হচ্ছে এক্ষেত্রে অর্থের সমমূল্য বিবেচনা করা হয় না। এক্ষেত্রে কি করা হয় না বলেন তো, অর্থের সমমূল্য বিবেচনা করা হয় না। কিন্তু এদের ক্ষেত্রে, এই পদ্ধতিগুলোর ক্ষেত্রে অর্থের সমমূল্য কি করা হয়, বিবেচনা করা হয় বিধায় এগুলোকে বাট্টাকৃত পদ্ধতি বলা হয়। এখানে হয় না বিধায় এগুলোকে বলা হয় কি, অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি। এবং আরো ক্লিয়ারলি যদি চিন্তা করেন, কারণ যদি আইডিয়া থেকে থাকে যে পেব্যাক সময় আর গড় মুনাফার হার নির্ণয় করতে, কখনো দেখবেন কোনো রেটের প্রয়োজন হয় না, কোনো পার্সেন্টেজের প্রয়োজন হয় না। যেমন সুযোগ ব্যয়, বাট্টার হার, সুদের হার, কুপন সুদের হার, এরকম কোনো হার কি করা লাগে না, পেব্যাক সময় বের করতেও দরকার হয় না, আবার গড় মুনাফার হার বের করতেও প্রয়োজন হয় না। কিন্তু এই পার্সেন্টেজটা, এই সুদের হারটা লাগবে কখন, যখন নিট বর্তমান মূল্য করবেন, আপনি যখন অভ্যন্তরীণ আয়ের হার করবেন, যখন মুনাফার্জন ক্ষমতার সূচক করবেন। এই 3টা সূত্রের কাজ যখন আপনি করতে যাবেন, তখন ঠিকই আপনার পার্সেন্টেজ লাগবে, অর্থাৎ অর্থের সমমূল্য বিবেচনা করতে হবে। কিন্তু এখানে এই অঙ্কগুলো করতে গেলে অর্থের সমমূল্য বিবেচনা করার প্রয়োজন পড়ে না। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলো হচ্ছে কয় প্রকার। মূলধন বাজেটিং এর পদ্ধতি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বাট্টাকৃত, একটা হচ্ছে অবাট্টাকৃত।
বাট্টাকৃত পদ্ধতি হচ্ছে 3টা, অবাট্টাকৃত পদ্ধতি হচ্ছে 2টা। 2টা কি কি? একটা হচ্ছে পে ব্যাক সময়। কি সময় বলেন তো? পে ব্যাক সময়। এই পে ব্যাক সময়ের একটা নাম আছে, কেউ বলতে পারবেন? একটু আপনাদের থেকে শুনি তো, বলেন তো এই পে ব্যাক সময়ের আরেকটা কি নাম আছে? কেউ কি বলতে পারেন আপনারা? ঝুঁকি ও মুনাফার এই অধ্যায়টা করেন? আচ্ছা, করাবো। বলেন কি লাগবে বলেন তো? এই পে ব্যাক সময়, পে ব্যাক সময় আমরা প্রত্যেকটার এখন ব্যাখ্যা করব, কিন্তু আমরা প্রত্যেকটার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। একটু যদি সময় নিয়ে ক্লাসে থাকেন, আমি বললাম তো, এই চ্যাপ্টারে একবার কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে একটা জিনিস বলছেন না, ফিনান্স ক্লাসে উপস্থিতি কম থাকে, দেখছেন অবস্থাটা কি? আবার অনেকে বলতেছেন যে একই টাইমে ভিন্ন জায়গায় ক্লাস হয়, তাহলে কি করব? ক্লাস টাইমকে আগায় দিব? আগায় দিলে তো তখনও তো স্টুডেন্ট থাকে না। এই টাইমটা একটা পারফেক্ট টাইম, 8টা 30-এ দিলে দেওয়া যেতে পারে, 8টায় আবার নামাজের টাইম, নানান সমস্যা। কেউ বলতে পারতেছেন না, কেউ বলতে পারতেছেন না। পিপিপি, আরে পে ব্যাক সময়, পে ব্যাক পিরিয়ড, এটাকে সংক্ষেপে বলে পিবিপি। মানে পে ব্যাক সময়ের বাংলা হচ্ছে, ইংলিশটাও পে ব্যাক সময়, এটা বাংলা আছে, বাংলায় বলা হয় এটাকে পরিশোধকাল। কি বলা হয়? পরিশোধকাল। এটা একটু মনে রাখবেন আপনারা। কি মনে রাখবেন? পরিশোধকাল। ঠিক আছে, পে ব্যাক সময়টার নাম কি? পরিশোধকাল। আরেকটা পদ্ধতির নাম কি? গড় মুনাফার হার। তাহলে এই দুইটা পদ্ধতি আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। গড় মুনাফার ইংলিশ মানে সংক্ষিপ্ত রূপ কি? ARR। ARR এর পূর্ণরূপ কি? এভারেজ রেট অফ রিটার্ন। এই পূর্ণরূপ গুলো কিন্তু এমসিকিউ তে আসবে, খেয়াল করেন। এই পূর্ণরূপ গুলো কিন্তু এমসিকিউ তে আসবে। মূল পেব্যাক সময় বা পরিশোধকালের ইংলিশটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। আর পে ব্যাক পিরিয়ড কে আমরা যদি সংক্ষিপ্ত করি, পে থেকে পি, ব্যাক থেকে বি, পিরিয়ড থেকে পি, পে ব্যাক পিরিয়ড। তাহলে পিবিপি পূর্ণরূপ কি? পে ব্যাক পিরিয়ড। আর ARR, এখানে AR দেব হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ গড় মুনাফার হার। তাহলে পিবিপি আর ARR হচ্ছে আমার অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি, ট্রেডিশনাল মেথড। এখানে অর্থের সমূল্য বিবেচনা করা হয় না। আমি বারবার বলতেছি, এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু একেবারে কমন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে বাট্টাকৃত পদ্ধতিগুলো, যেটা এখানে হচ্ছে নিট বর্তমান মূল্য। নিট বর্তমান মূল্যের ইংলিশটা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, এনপিবি। এনপিবি পূর্ণরূপ কি? নিট প্রেজেন্ট ভ্যালু। এখানে 5টা পূর্ণরূপ আছে, 5টা পূর্ণরূপ থেকে আপনি অবশ্যই এমসিকিউ কমন পাবেন। এনপিবি পূর্ণরূপ হচ্ছে কি? নিট প্রেজেন্ট ভ্যালু। আর এখানে হচ্ছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি। অভ্যন্তরীণ মুনাফার হার বলতে পারেন, অভ্যন্তরীণ আয়ের হারও বলতে পারেন। মুনাফার হার যে কথা, আয়ের হারও একই কথা। তাহলে এটার পূর্ণরূপ হচ্ছে, এটাকে বলা হচ্ছে IRR বলা হয়। পূর্ণরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, নট ইন্টারেস্ট রেট অফ রিটার্ন। ঠিক আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন। যখন অভ্যন্তরীণ আয়ের হার বোঝাবে, তখন কি বলবেন এটাকে? অভ্যন্তরীণ আয়ের হার মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, নট ইন্টারেস্ট রেট অফ রিটার্ন। আর সর্বশেষ মুনাফার্জন ক্ষমতা সূচক পদ্ধতি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, PI। একটা জিনিস মনে রাখতে হবে, HSC লেভেলে এটার ব্যবহার নাই। যারা HSC এর স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এটা নাই। দেরি হয়ে গেল, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাইতে পারলাম? যারা HSC লেভেলের স্টুডেন্ট আছো, এই অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োজন হবে না। এবং যারা SSC এর স্টুডেন্ট আছে, SSC এর বইতে আবার শেষের এগুলোর প্রয়োজনই নেই। মূলত গড় মুনাফা আর হচ্ছে পে ব্যাক সময়, এই দুইটা পড়লে SSC এর বই কভার। SSC এর স্টুডেন্টদের জন্য প্রথম দুইটা, HSC এর জন্য প্রথম দুইটা এবং এরপরের দুইটা। আর BBA তে গেলে, MBA তে গেলে তাদের জন্য পুরো 5টা পদ্ধতি পড়তে হবে। ঠিক আছে, এছাড়া আরো আছে, ওই ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলতে একটা শব্দ আছে। তো এখানে আরো কিছু ব্যাপার আছে, এগুলো মডিফাই করে করে আরো কিছু পদ্ধতি আছে, ওইদিকে আমরা নাই যাই। তাহলে আমাকে এক কথায়, আপনারা যারা ক্লাসটা দেখতেছেন, আমাকে বলেন যে এইখানে আমরা মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলো আমরা 2 ভাগে ভাগ করলাম, এবং 2 ভাগে ভাগ করে প্রত্যেকটা কোন ভাগে কোনগুলো আছে এবং কেন 2 ভাগে ভাগ করা হয়েছে, কেন এটা এই ভাগে ওই ভাগে গেছে, এবং এগুলোর পূর্ণরূপ, সবগুলো বিষয়ে আমরা ক্লিয়ার কিনা। তাহলে পরের বিষয়ে যাচ্ছি আমরা। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? একটু ফার্স্ট আমাকে একটু কমেন্টে জানান। ফিনান্সটা হচ্ছে কি? ফিনান্স হচ্ছে একেবারে মৌলিক একটা সাবজেক্ট, একেবারে বেসিক। কেউ এখানে মুখস্থ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ফিনান্সের হচ্ছে এই অবস্থা। ফিনান্স মানে আমাকে বেসিক ভালো না করলে, বেসিক না জানলে পরীক্ষা হলে আমি নানান ভাবে আটকায় যাব। ঠিক আছে, একটু প্লিজ কাইন্ডলি সবাই জানাই, এবং যারা স্টিল লাইভটা শেয়ার করি নাই, আমরা চাইলে কিন্তু লাইভটা শেয়ার করতে পারি। উপস্থিতি যা দেখতেছি তার কারণে কিন্তু আমাদের হয়তো বা নতুন করে এই চ্যাপ্টারের উপর আবার ক্লাস দেওয়া, ফিনান্সের উপর ক্লাস দেওয়া আমাদের জন্য একটু দুঃখজনক হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? আমরা কি সামনের দিকে আগাবো?
কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? কেউ কমেন্ট করতেছেন না, কারো কমেন্ট দেখতেছি না, কোনটা? একটু না বুঝলেও সেটা বলতে হবে, ভাই এটা বুঝি না, এটা আরেকবার আলোচনা করেন। কিন্তু চুপচাপ হয়ে থাকলে কিন্তু সামনে আগানো যাবে না। আপনারা না বুঝলে তো আমাকে আর একটু অন্যভাবে চেষ্টা করতে হবে যে আপনারা বুঝতেছেন না কেন বা কি আসে বিষয়। নাকি নেটের সমস্যা, কোনটা বুঝতেছি না। শেয়ার ডান। ওকে, তাহলে এতটুকু আমরা একটু পড়লাম। এইটুকু যে পড়লাম এর মধ্যেই আমরা একটু দেখি আমাদের আহ প্রশ্ন কমন পাওয়া যায় কিনা। বারবার বলছি যে বেসিক জিনিসগুলো যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন আমরা উত্তর করতে পারবো। আমরা দুই জায়গায় কভার করব, দুইটা ক্লাস যদি আমি নিতে পারি চ্যাপ্টারের উপর, ইনশাল্লাহ আপনি বস হবেন। কোনটি মূলধন বাজেটিং এর কৌশল নয়, মূলধন বাজেটিং এর যে কৌশলগুলো পড়ছি এর মধ্যে নিচের কোনটা মূলধন বাজেটিং এর কৌশলের মধ্যে পড়ে না, ঠিক আছে? এখানে আহ এই এই শব্দটা আমরা মুনাফা অর্জন ক্ষমতা সূচক এখানে ব্যবহার করলাম, ঠিক আছে? নিট বর্তমান মূল্য মানে হচ্ছে এনপিবি, নিট প্রেজেন্ট ভ্যালু। অভ্যন্তরীণ উপার্জনের হার, অভ্যন্তরীণ আয়ের হার, অভ্যন্তরীণ মুনাফার মান হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। আরেকটা এখানে আছে হচ্ছে পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা অর্জন সূচক, ঠিক আছে? আর এই নগদ প্রবাহ কোনো কি না, কোনো পদ্ধতির মধ্যে পড়ে না, সুতরাং এটাই সঠিক উত্তর। মুনাফা এটা কোনো পড়ে না। স্যার সবাই চলে যাচ্ছেন কেন? আচ্ছা, ফিনান্সের স্টুডেন্ট একটু কমই থাকবে, এটা কোনো ব্যাপার না, ফিনান্সের স্টুডেন্ট কমই থাকবে। আচ্ছা, মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপগুলো আমরা যদি একটু দেখি, মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, প্রকল্পের ওখানে যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিষয় একটু জানতে চাই। আমাকে এটা একটু বলেন যে মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টা, কে বলতে পারবেন বলেন তো? মূলধন বাজেটিং প্রক্রিয়া তো আমরা পড়বো, মূলধন বাজেটিং প্রক্রিয়া পড়ার আগে আপনাকে একটু কমেন্টে বলেন যারা মূলধন বাজেটিং পড়তেছেন, মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ আছে কয়টা, এটা একটু বলেন তো। ধাপ কয়টি? আমার সেটা এটা নাই, আমি আপনাদেরকে আলাদা করে পড়াই দিচ্ছি। বলেন মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টা, সবাই একটু বলেন তো, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন তো। মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টা, একটু ফাস্ট বলেন। একটু দ্রুত বলেন। পাঁচটা। কে বলছেন এটা? অনুরাগ ঘোষ, হ্যাঁ পাঁচটা। প্রকল্প প্রণয়নটা হচ্ছে প্রথম ধাপ। প্রকল্প প্রকল্প প্রণয়ন, প্রণয়ন, ঠিক আছে? প্রকল্প প্রণয়নটা হচ্ছে প্রথম, ঠিক আছে? তারপরে প্রকল্প প্রণয়নের পর হচ্ছে 2 নম্বর ধাপ হচ্ছে প্রকল্প মূল্যায়ন। 3 নম্বর ধাপ হচ্ছে প্রকল্প নির্বাচন। 4 নম্বর ধাপ হচ্ছে প্রকল্প বাস্তবায়ন। প্রকল্প কি? বাস্তবায়ন, ঠিক আছে? আর 5 নম্বর ধাপ আপনি বলতে পারেন পুনঃমূল্যায়ন। কি বলতে পারেন? পুনঃনিরীক্ষণ বা পুনঃমূল্যায়ন আপনি বলতে পারেন। পুনঃনিরীক্ষণ বা পুনঃমূল্যায়ন আপনি বলতে পারেন, ঠিক আছে? তাহলে আমাদেরকে মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে প্রকল্প প্রণয়ন। প্রণয়ন মানে কি বলেন তো? বিনিয়োগ
প্রস্তাব যে উদ্ভাবন বোঝাচ্ছে না, এইটাই বোঝাচ্ছে। প্রকল্প, কোন কোন প্রকল্পে আমি বিনিয়োগ করতে পারি সেই জিনিসটা খুঁজে বের করা, কোন কোন জায়গায় আমি বিনিয়োগ করতে পারবো সেই অপশনগুলো খুঁজে বের করা। তাইলে আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে প্রকল্প প্রণয়ন, 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে প্রকল্প মূল্যায়ন করা, মানে এটাকে বলা হচ্ছে কি ইভালুয়েশন করা, প্রজেক্ট ইভালুয়েশন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে প্রজেক্ট জেনারেশন, প্রজেক্ট ইভালুয়েশন, তারপরে হচ্ছে প্রজেক্ট সিলেকশন, এরপর হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, এরপর হচ্ছে প্রজেক্ট রিইভালুয়েশন। তার মানে হচ্ছে প্রকল্প প্রণয়ন বা প্রথমে বিনিয়োগ প্রস্তাবগুলো খুঁজে বের করা, এই প্রস্তাবগুলো মূল্যায়ন করা, মূল্যায়ন করে সর্বোত্তম প্রকল্পগুলোকে নির্বাচন করা, নির্বাচন করার পরে বাস্তবায়ন করা। মানে কি বাস্তবায়ন করা? মানে হচ্ছে বিনিয়োগ করা। বাস্তবায়ন করা মানে কি? বাস্তবায়ন করা মানে হচ্ছে বিনিয়োগ করা। আর যদি বিনিয়োগ করা হয়ে যায় তারপরে এটাকে রিইভালুয়েশন করা, যে যা যা চিন্তা করে আমি বিনিয়োগ করছিলাম সেটা আমার মানে আমার উদ্দেশ্য সার্ভ করতেছে কিনা, আমি যে টার্গেট করে এখানে বিনিয়োগ করছিলাম সেই টার্গেট ফিল আপ হচ্ছে কিনা সেটা খুঁজে বের করা। তাহলে আমরা মূলধন বাজেটিং প্রক্রিয়ার 5টা ধাপ শিখে নিলাম। প্রথম ধাপ হচ্ছে প্রকল্প প্রণয়ন, মানে প্রস্তাব উদ্ভাবন করা। সর্বশেষ হচ্ছে পুনর্নিরীক্ষণ বা পুনঃমূল্যায়ন। ক্লিয়ার? তাহলে মূলধন বাজেটিং প্রক্রিয়াটাও শিখে নিলাম, যেটা থেকে এমসিকিউ আমাদের কিন্তু কাজে লাগতে পারে বা আসতে পারে। ক্লিয়ার? ওকে, তারপরে আসেন এই জিনিসটা তো আপনার মাত্র শিখাইছি যে মূলধন বাজেটিং প্রক্রিয়ার যে মূলধন বাজেটিং এর যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে প্রথম 2টা হচ্ছে অবাট্টাকৃত পদ্ধতি, গড় মুনাফার আর পেব্যাক সময়। এরা কেন অবাট্টাকৃত পদ্ধতি? কারণ তারা অর্থের সমমূল্য বিবেচনা করে না। হচ্ছে পেব্যাক পিরিয়ড অর্থাৎ পেব্যাক সময় পদ্ধতি কোন বিষয়টিকে অবহেলা করে, মানে বিবেচনা করে না। অবহেলা করে মানে কি করে না? বিবেচনা করে না। যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে অর্থের সময় মূল্য কি করে না? অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। দেখছেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি কিন্তু এগুলো উত্তর করতে পারবেন, এগুলো ধরতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এনপিবি, এবার একটু আমরা এনপিবি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে? এনপিবি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা বেটার আমরা হচ্ছে কি করি, আমরা এই 5টা পদ্ধতির একটু বিস্তারিত জেনে আসি, তাহলে আমাদের সিকিউ এবং এমসিকিউ দুই জায়গায় কাজে লাগবে। আজকে এমসিকিউ তে কাজে লেগে যাবে, পরের দিন আমরা সিকিউ তে কাজে লাগাইতে পারবো। ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করেন। প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে পে ব্যাক সময়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? খেয়াল করেন, পে ব্যাক সময়, যে টাকাটা আমি পে করছি, অর্থাৎ কোন একটা প্রজেক্টে যে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করছি সেই টাকাটা ব্যাক করতে যে সময় লাগে সেটার নাম হচ্ছে পে ব্যাক সময়। তাহলে কোনো প্রকল্পে বিনিয়োগকৃত টাকা যে সময়ের মধ্যে ফেরত আসে তাকে বলা হয় পে ব্যাক সময়। কথা কি বুঝাতে পারছি? যে কোনো প্রকল্পে বিনিয়োগকৃত টাকা, লাভটা কিন্তু না, লসটা কিন্তু না, ওই প্রকল্পে আমি যে টাকাটা বিনিয়োগ করছি, যে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করছি, সেই টাকাটা ফেরত আসতে যে সময় লাগে ওই সময়টাকে বলা হয় পেব্যাক সময় বা পরিশোধকাল। ওইটাকে কি বলা হয়? পেব্যাক সময় বা পরিশোধকাল। পেব্যাক সময় বা পরিশোধকাল। ঠিক আছে? ওই সময়টাকে কি বলা হয়? পেব্যাক সময় বা পরিশোধকাল বলা হয়ে থাকে। ঠিক আছে? ওকে, এখন আসেন এই পেব্যাক সময় বা পরিশোধকাল তো পাইলাম। এই পেব্যাক সময় বা পরিশোধকাল বের করার ক্ষেত্রে আমাকে কয়েকটা বিষয় একটু মানে 2টা পদ্ধতিতে আমরা পেব্যাক সময় নির্ণয় করতে পারি। তারপরে এখানে কয়েকটা পয়েন্ট আমাকে একটু মানে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে বা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, এই 2টা জিনিস একটু আপনাকে খেয়াল রাখতে হবে, এই 2টা জিনিস। ঠিক আছে? পেব্যাক সময় যত কম, ধরেন এ আর বি প্রজেক্ট আছে আপনার কাছে, 2টা প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টের পেব্যাক সময় বা পরিশোধকাল কম হবে আপনি ওই প্রকল্পটাই গ্রহণ করবেন। কারণ যত দ্রুত আপনার পুঁজি উঠে আসবে তারপর থেকে আপনার লাভ আসা শুরু করবে। কোন একটা প্রকল্প থেকে আপনার পুঁজি উঠে আসবে 2 বছরে, আটা থেকে আসবে 3 বছরে, তাহলে যেটা থেকে 2 বছরে আসতেছে এরপর থেকে কিন্তু আপনার লাভ আসা শুরু করবে। তো যেখানে 3 বছর থেকে 3 বছরের মাধ্যমে আপনার পুঁজি উঠে আসবে, তাহলে 4 নম্বর বছর থেকে আপনার প্রফিট আসবে। এই জন্য বলা হয়েছে যে প্রকল্প কি হবে, কম সময়ের মধ্যে আমার টাকা ফেরত আসবে, অর্থাৎ পেব্যাক সময় কম, সেই প্রকল্পটি গ্রহণযোগ্য, যেটা বেশি সেই প্রকল্পটি বর্জনযোগ্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু মনে রাখতে হবে, যে তারল্যকে সব থেকে বেশি গুরুত্ব দেয়, কাকে বেশি গুরুত্ব দেয়? লিকুইডিটিকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে কি? পেব্যাক সময়। ঠিক আছে? এটা হচ্ছে পেব্যাক সময়। তারপরে এই পয়েন্ট একটু মনে রাখতে হবে, স্বল্প মেয়াদে একটি ফার্মের কর্মদক্ষতা পরিমাপের ক্ষেত্রে এটি অধিকতর কার্যকর। কিসের ক্ষেত্রে খেয়াল করেন তো? স্বল্প মেয়াদে। ঠিক আছে? আচ্ছা, এই 4টা পয়েন্ট একটু আপনারা ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এই জিনিসটা আমি আপনাদেরকে ম্যাথমেটিক্স এর সময় শিখাবো, যে নিটপুন অবস্থাতে অবচয় যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়। আর পেব্যাক সময় অলওয়েজ কিন্তু নগদ প্রবাহ দিয়ে কাজ করতে হবে। পেব্যাক বের করার সময় কি দিয়ে কাজ করতে হবে? নগদ প্রবাহ দিয়ে কাজ করতে হবে। প্রশ্নে নগদ প্রবাহ দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে আমাকে নগদ প্রবাহ বের করে নিতে হবে। প্রশ্নে নগদ প্রবাহ দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে আমাকে বের করে নিতে হবে।
এরপরে হচ্ছে এই যে পয়েন্টটা কিন্তু অলরেডি আপনাদেরকে পড়াইছি, বিনিয়োগকৃত টাকা যত সময়ের মধ্যে ফেরত আসে। তারপরে হচ্ছে এখানে নগদ প্রবাহকে কর্মযোজিত নগদ প্রবাহ করে নিতে হয়, এটাও বলতেছি। তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু এক একটা এমসিকিউ আকারে আসতে পারে, এত গুরুত্বপূর্ণ লাইনগুলো কিন্তু শীটের মধ্যে অন্তর্ভুক্ত করা। কথা বুঝতে পারছেন? 19তম শিক্ষক নিবন্ধন কবে হতে চলেছে? গত সপ্তাহে তো সার্কুলার হওয়ার কথা ছিল, গত সপ্তাহে সার্কুলার হওয়ার কথা ছিল, কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসার যে পরীক্ষার জন্য প্রস্তাব করা হয়েছিল যে 140 হবে সাবজেক্টিভ আর 60 হবে জেনারেল 200 নাম্বারের মধ্যে, কিন্তু পরবর্তীতে কি করা হয়েছে, সকল মানে পদের জন্য স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা সবার জন্য একটা প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যে সাবজেক্টিভ থেকে মার্কস থাকবে 140, অর্থাৎ যে যে সাবজেক্ট থেকে পরীক্ষা দিবেন ওই সাবজেক্টের উপর হবে 140 মার্কের এমসিকিউ আসবে, আর বাংলা ইংলিশ ম্যাথ জিকে মিলাই আসবে হচ্ছে 60 মার্কে, হচ্ছে 200 মার্ক। সো নতুন প্রস্তাবনা গেছে, এখন এটা ডিসিশন হয়ে আসতে যতটুকু সময় লাগে, আশা করছি স্বল্প সময়ের মধ্যে আপনাদের এই দুর্যোগ শেষ হবে ইনশাল্লাহ। এখন আসেন যে জায়গা থেকে পেব্যাক সময় এমসিকিউ আসতে পারে। পেব্যাক সময় আপনি দুই ভাবে নির্ণয় করতে পারেন, আমি আপনাকে বারবার বলছি পেব্যাক সময় বের করতে হয় নগদ প্রবাহ দ্বারা। কি দ্বারা? নগদ প্রবাহ দ্বারা। যদি নগদ প্রবাহ সমান হয়, মানে ধরেন 5 বছরের নগদ প্রবাহ যদি প্রতি বছর একই রকম হয়, বারবার বলতেছি খেয়াল করে, নগদ প্রবাহ দেখেন আমি কিন্তু সূত্র পড়াই ফেলতেছি, পে ব্যাক সময় মানে পেব্যাক পিরিয়ড, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি পি বি পি। তো এটা বের করে বলতেছি যে যদি নগদ প্রবাহ যদি সমান হয়, নগদ প্রবাহ যদি কি হয়, নগদ প্রবাহ যদি সমান হয়, তখন পিবিপি বের করার সূত্র কি জানেন? পিবিপি ইকুয়ালস টু বার্ষিক মোট মোট বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ প্রবাহ। মূলত এই নগদ প্রবাহ বলতে আন্তঃপ্রবাহকে বোঝাচ্ছে, ঠিক আছে? আমার কাছে যে টাকাগুলো আসবে সেটাকে বোঝাচ্ছে যে আমি কত টাকা বিনিয়োগ করছি আর প্রতি বছর কত টাকা করে আমার কাছে ফেরত আসবে সেটা দ্বারা ভাগ করলে হবে। যেমন ধরেন একটা ক্যামেরা কিনছেন আপনি 5 লাখ টাকা দিয়ে, তাহলে মোট বিনিয়োগ কত? 5 লাখ টাকা। প্রতি বছর এখান থেকে ফেরত আসবে 1 লাখ টাকা করে, মানে প্রতি বছর এখান থেকে আপনি 1 লাখ টাকা করে প্রফিট করতে পারবেন। তাহলে আপনার বার্ষিক নগদ প্রবাহ কত? প্রতি বছর কত আসতেছে? 1 লাখ। প্রতি বছর কিন্তু 1 লাখ, এমন না 1 লাখ এক বছরে আসছে পরের বছর আসছে আবার 3 লাখ। যদি কোনো বছর গিয়ে চেঞ্জ হয়ে যায়, যেমন 5 বছরের মধ্যে 4 বছর আছে 1 লাখ করে আর 5 নম্বর বছর গিয়ে আসছে 2 লাখ, তখন কিন্তু এই সূত্র ব্যবহার করা যাবে না। এই সূত্র ব্যবহার করার কন্ডিশনই হচ্ছে যে নগদ যে আন্তঃপ্রবাহ হবে, আমার কাছে যে টাকাগুলো ফেরত আসবে সেই টাকাগুলো অবশ্যই কি হইতে হবে? সমান সমান হইতে হবে, প্রতি বছর সমান টাকা ফেরত আসবে, তাহলে কিন্তু পেব্যাক সময় নির্ণয় করার ক্ষেত্রে আপনি এই সূত্র ব্যবহার করতে পারবেন। তাহলে মোট বিনিয়োগ হচ্ছে 5 লাখ আর আপনার প্রতি বছর ফেরত আসবে 1 লাখ, তাহলে 1 লাখ দিয়ে 5 লাখ কাটলে কত আসবে বলেন তো? 5। তাহলে এখানে পেব্যাক সময় বের হবে কত? 5 বছর। কথা কি বুঝতে পারছেন কিনা? এটা এমসিকিউ তে আসে সাধারণত, এটা কোথায় আসে? এমসিকিউ তে আসতে দেখা যায়। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এটা এমসিকিউ তে এইভাবে আসতে দেখা যায়, পেব্যাক পিরিয়ড এইভাবে এমসিকিউ পরীক্ষা আসতে পারে। এবার আসেন যদি আপনার কি হয়, যদি নগদ প্রবাহগুলা কি হয়? সমান না হয় কি হয়? অসমান হয়। কি হয়? অসমান হয় বা ভিন্ন ভিন্ন হয়, অসমান হয় অথবা কি হয়? ভিন্ন ভিন্ন। একটা জিনিস মনে রাখবেন, একটা ভিন্নই হইলে হবে, তখন পেব্যাক সময় বের করতে কি পিবিপি ইকুয়ালস টু এ প্লাস এন সি ও মাইনাস সি ডিভাইড বাই ডি। এই সূত্রটা হচ্ছে কখন ব্যবহার করতে হবে? যখন আপনার নগদ প্রবাহ পরিমাণ কি হবে? ভিন্ন ভিন্ন হবে, অসমান হবে, তখন আপনাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? আজকে সূত্র আলোচনা করা শেষ হয়ে যাবে, এমসিকিউ শেষ হয়ে যাবে। আগামীকালকে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এটা সিকিউ করবো। ঠিক আছে? যারা এইচএসসি স্টুডেন্ট আছো, যারা শিক্ষক নিবন্ধন দিবেন, 1 দিলে 2 পাখি হয়ে যাবে আপনাদের। তাহলে আমি আপনাকে কি পেব্যাক সময়টা বুঝাতে পারলাম? তাহলে পেব্যাক সময় আমাদের কয়টা ফ্যাক্ট, মানে কয় ভাবে নির্ণয় করতে পারি আমরা? 2 ভাবে। একটা হচ্ছে যদি আমার নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হয়, এটা সহজ, আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে একটু কাজ বেশি। এটা আপনাকে আমি যদি বলি এটা দিয়ে এটা বোঝায়, এটা দ্বারা এটা বোঝায়, আপনি এখন বুঝবেন না। একটা অঙ্ক থেকে যখন আপনাকে এই কমপ্লিট ফর্মেটটা আমি করে দেখাবো তখন আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে পেব্যাক পিরিয়ডের কাজ শেষ। পেব্যাক পিরিয়ড কি? পেব্যাক পিরিয়ড কখন, মানে কখন আমরা কি সিদ্ধান্ত নিব এটাও জানলাম, এবং পেব্যাক পিরিয়ড কখন কোন পদ্ধতিতে বের করতে হবে সেটাও জানলাম। তাহলে পেব্যাক পিরিয়ড নিয়ে আসলে আশা করছি আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। ঠিক আছে? ওকে, এবার আসেন হচ্ছে গড় মুনাফার হার। খেয়াল করেন,
ফিনান্স অলওয়েজ বেসিক জিনিস জানতে হবে। ফিনান্সে যদি বেসিক না জানেন, মুখস্থ করে খুব দূর আপনি কিন্তু যেতে পারবেন না। দুইভাবে নগদ প্রবাহ সমান আর অসমান হলে, রাইট, সমান হলে আর অসমান হলে, যাই হোক। তো এইগুলো আমরা ম্যাথমেটিক্যালি দেখতে হবে। এখন তো আর আপনাকে আলোচনার মধ্যে আমি বুঝাইতে পারবো না, বাট এখন আপনি পুরো কনসেপ্ট আপনার ব্রেনে নিয়ে নেন। আমরা যখন ম্যাথ করবো ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। গড় মুনাফার হার, গড় মুনাফার মানে হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন। তো এখানে একটা ক্লু দিয়ে দেওয়া আছে, এভারেজ করতে হবে। কি করতে হবে? এভারেজ মানে গড়, নর্মাল গড় আর কি, যাই হোক। সো গড় মুনাফার মানে হচ্ছে আমরা সূত্রটা থেকে ডেফিনেশনটা বলতে পারবো। কি বলতে পারবো? সূত্র থেকে ডেফিনেশন বলতে পারবো। এই হচ্ছে সূত্রটা, খেয়াল করেন নিচে দেখেন সূত্রটা, এই যে গড় মুনাফার হার নির্ণয় সূত্র কি এইটা, যে গড় কর পরবর্তী নিট মুনাফা। ভালো করে খেয়াল করতে হবে, নিট মুনাফাটা কি? কর পরবর্তী, কি পরবর্তী? কর পরবর্তী নিট মুনাফা। কর পরবর্তী নিট মুনাফাকে গড় করতে হবে। কি করতে হবে? গড়। গড় কিভাবে করবেন? ধরুন হচ্ছে 2, 4 আর 6, এই তিনটা সংখ্যার গড় কত, আপনি কিভাবে করবেন? এই তিনটা সংখ্যাকে আপনি যোগ করবেন, যোগ করে কত দ্বারা ভাগ করবেন? 3 দ্বারা ভাগ করবেন, তাহলে তার গড় বের হয়ে যাবে। কত হবে? 6 6 12, 3 দ্বারা ভাগ করলে কত হবে? 4, তাহলে তার গড় হচ্ছে 4। ঠিক একইভাবে যদি 5 বছরের কর পরবর্তী নিট মুনাফা দেওয়া থাকে, তাহলে 5 বছরকে যোগ করে 5 দ্বারা ভাগ করলে আপনি পেয়ে যাবেন গড় কর পরবর্তী নিট মুনাফা। বুঝতে পারছি? গড় মুনাফার বা এভারেজ রেট অফ রিটার্ন, ARR বের করার সূত্র কি? গড় কর পরবর্তী নিট মুনাফাকে ভাগ করতে হবে গড় বিনিয়োগ দ্বারা। কি দ্বারা ভাগ করতে হবে? গড় বিনিয়োগ দ্বারা। প্রশ্ন হচ্ছে স্যার গড় বিনিয়োগ কি? খেয়াল করেন, এই গড় বিনিয়োগ বের করার কয়েকটা সূত্র আছে, মানে নরমালি 2টা সূত্র আছে, আমরা একটু দেখবো। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াইলো? যে কোন প্রকল্পে গড় কর পরবর্তী নিট মুনাফায় গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তার নাম হচ্ছে গড় মুনাফার হার। সিম্পল জিনিস। তাহলে সূত্র থেকে ডেফিনেশন বানাই ফেলেন। গড় কর পরবর্তী নিট মুনাফাকে গড় মুনাফা, গড় বিনিয়োগ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তার নামই হচ্ছে কি? তার মানে হচ্ছে গড় কর, মানে হচ্ছে গড় মুনাফার হার। তার নামে হচ্ছে কি? গড়, মানে হচ্ছে গড় মুনাফার হার, তাই তো? যাই হোক, তাহলে এটাও এখানে একটু শর্টকাট করে দেওয়া বলা আছে, সোজা কথা। এখন আসেন যে জায়গাটা আপনার ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার হওয়া দরকার। এই যে যদি এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, গড় বিনিয়োগ বের করার সূত্রটাকে একটু দেখেন। গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই 2। খেয়াল করেন, গড় বিনিয়োগ বের করার সূত্র কি? প্রাথমিক বিনিয়োগ, অর্থাৎ ইনিশিয়ালি যে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করছি, ভালো করে খেয়াল করেন, গড় বিনিয়োগ ইকুয়ালস টু প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাংশের মূল্য, যদি প্রশ্ন দেওয়া থাকে ভগ্নাংশের মূল্য ডিভাইড বাই কত? 2। ঠিক আছে, প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাংশ মূল্য যোগ করে 2 দ্বারা ভাগ করলে আপনি গড় বিনিয়োগ পেয়ে যাবেন। আরেকটা কাজ করা লাগতে পারে, কখনো কখনো এখানে প্লাস করা লাগতে পারে। প্লাস করা লাগতে পারে কি? কার্যকরী মূলধন। কি মূলধন? কার্যকরী বা চলতি মূলধন যদি প্রশ্ন থাকে তাহলে কি করতে হবে? যোগ করে দিতে হবে। কার্যকরী বা চলতি মূলধন থাকে প্রশ্নে, যোগ করে দিতে হবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা। তাহলে গড় বিনিয়োগ বের করার সূত্র কি? প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশ মূল্য ডিভাইড বাই 2। এটা করলে আপনি পেয়ে যাবেন গড় বিনিয়োগ। কি পেয়ে যাবেন? গড় বিনিয়োগ পেয়ে যাবেন। তাহলে গড় বিনিয়োগ বের করা শিখে গেলাম, আর গড় পরবর্তী নিট মুনাফা বের করে শিখে গেলাম। এই যে দেখেন 1, 2, 3, 4, 4 বছরের নিট মুনাফা অঙ্ক দেওয়া আছে, যোগ করে 4 দ্বারা ভাগ করে দিছি, শেষ। তারপরে বিনিয়োগের টাকা দেওয়া আছে, ভগ্নাংশের মূল্য দেওয়া আছে, যোগ করে 2 দ্বারা ভাগ করছি, যেটা বের হয়েছে এটা পেয়ে গেলাম। তাহলে এখানে যে রেজাল্ট পাইছি, এই রেজাল্টকে এই রেজাল্ট দ্বারা ভাগ করলে কি হয়ে যাচ্ছে? গড় মুনাফার হার বেড়ে যাচ্ছে। এটা ওকে সব থেকে বেশি ইজি। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেশি ইজি। তবে সবসময় গড় মুনাফার হার মানে কর পরবর্তী নিট মুনাফা অঙ্কে দেওয়া থাকবে না, সেটা আপনাকে বের করতে হবে। তাহলে এটার একটাই সূত্র, আশা করছি আমাদের ক্লিয়ার। এবার আসেন হচ্ছে আমরা একটু শর্টকাটে যাচ্ছি, আমাদেরকে ডিসিশনটা কি হবে একটু দেখেন। ডিসিশনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, গড় মুনাফার হার, অর্থাৎ আমি যে ARR-টা বের করছি, এই ARR যদি আমার প্রত্যাশিত মুনাফার হারের চেয়ে কি হয়? বেশি হয়। আমি ধরেন কোন একটা প্রকল্প থেকে বিনিয়োগ করে আমি ওখান থেকে 15% মুনাফা করতে চাই, এটা হচ্ছে আমার প্রত্যাশিত মুনাফার হার, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এটাকে কি বলা হয়? রিকোয়ার্ড রেট। তাহলে আমি যেটা চাই এটাকে বলে রিকোয়ার্ড রেট, RR। ঠিক আছে, আর ওখান থেকে আমি এখন ক্যালকুলেশন করে কি বের করলাম? গড় মুনাফার হার, যেটাকে বলতেছে এভারেজ রেট অফ রিটার্ন। এই এভারেজ রেট অফ রিটার্ন যদি আমি যা প্রত্যাশা করি তার চেয়ে বড় হয়, তাহলে এই প্রকল্পটা আমি কি করব? গ্রহণ করব। আর যদি ছোট হয় তাহলে প্রকল্পটা আমি বর্জন করব। আর যদি সমান হয়, দুইটা সমান হয়ে গেছে,
তখন সেটা আর্থিক ম্যানেজারের উপর ডিপেন্ড করবে, সে এটা গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে। তাহলে কথা কি বুঝাতে পারছি, যে আমি ক্যালকুলেশন করে যে রেটটা বের করব, সে রেটটা যদি আমার প্রত্যাশিত মুনাফার হার, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্নের থেকে গ্রেটার হয়, আমি প্রজেক্ট অ্যাকসেপ্ট করব, লেস দেন হলে আমি রিজেক্ট করব, ইকুয়াল হলে আমি অ্যাকসেপ্ট করতে পারি, রিজেক্ট করতে পারি, সোজা কথা। সো এই ডিসিশন ক্রাইটেরিয়া থেকে কিন্তু আপনার কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। মনে রাখলে ভালো, না রাখলে বিপদ। ঠিক আছে, শেষ, গড় মুনাফার হারের কাজও শেষ। ওকে, আমরা ম্যাথ করবো ইনশাল্লাহ সামনের ক্লাসে। এখন আসেন, দেখেন হচ্ছে আমরা এতক্ষণ পড়ছি অবাট্টাকিত পদ্ধতি, কি পড়ছি, অবাট্টাকিত পদ্ধতি পড়ছি। এবার পড়বো কি, বাট্টাকিত পদ্ধতি। আর দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি পড়ে এমসিকিউ গটাগট কয়েকটা উত্তর করে আমরা ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, ফিনান্স ক্লাস বেসিক আলোচনা না করলে এমসিকিউ আপনারা বুঝাইতে পারবো না। অ্যাকাউন্টিং এ যেমন একটা এমসিকিউ করতে গেলে কিছু কথা বলে আপনি বুঝে যাবেন, তো ফিনান্সে একটা এমসিকিউ মানে পুরো দেখা যাইতেছে যে এক চ্যাপ্টারের 1/3, ঠিক আছে, 1/4। তো এই জন্য আমার থিওরি আলোচনা না করে আমি আপনাকে এমসিকিউ প্র্যাকটিস করাইতে পারবো না। আর থিওরি প্র্যাকটিস করতে সুবিধা কি হচ্ছে, একই সাথে আপনার এমসিকিউ তে কাজে লাগবে, সিকিউ তো কিন্তু আপনার কাজে লাগবে। তো ফিনান্স ক্লাস যারা চাইছেন তারা নিজেরা হয়তো বা ক্লাসে নাই, এই জন্য ফিনান্স ক্লাসটা আমরা কম নিতে চাই। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ক্লাসে উপস্থিতি বেশি থাকে, ওটাতে আমরা বেশি ক্লাস দিতে চাই। হোয়াট এভার ইট ইজ, এনপিবি, নিট প্রেজেন্ট ভ্যালু, খেয়াল করেন কি বলা হচ্ছে, নিট বর্তমান মূল্য। সো এটা ডেফিনেশনটা একটু খেয়াল করেন। এনপিবি, নিট বর্তমান মূল্য, সংজ্ঞা খুবই সহজ। ঠিক আছে, মনে রাখবেন কোন একটা প্রজেক্টে আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করি, আমি কোন একটা প্রকল্পে যে টাকাটা বিনিয়োগ করলাম, এই বিনিয়োগকৃত টাকাটা হচ্ছে আমার নগদ বহিঃপ্রবাহ, আমার থেকে নগদে চলে গেছে, জন্য এটাকে বলছে বহিঃপ্রবাহ। আর ওই প্রকল্পে বিনিয়োগ করার ফলে ওখান থেকে যে টাকাগুলো আমার কাছে ব্যাক আসতে থাকবে, এগুলো হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। ভালো করে খেয়াল করেন, আমি যেটা বিনিয়োগ করছি এটা চলে গেছে, জন্য এটাকে বলতেছি বহিঃপ্রবাহ। আর এই বিনিয়োগের ফলে এখান থেকে যে টাকাগুলো আসবে এগুলোকে বলতেছে আন্তঃপ্রবাহ। তাহলে আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ ক্লিয়ার। তো এই নগদ খেয়াল করেন, নগদ প্রবাহ, নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য মানে যে টাকাগুলো আমার কাছে আসবে সেই টাকাগুলোর কি বের করতে হবে, বর্তমান মূল্য বের করতে হবে। যে টাকাগুলো আমার কাছে আসবে সেই টাকাগুলো বর্তমান মূল্য, এবং যে টাকাটা আমার কাছ থেকে চলে গেছিল নগদ বহি প্রবাহের বর্তমান মূল্য। খেয়াল করেন, আমার কাছে যে টাকাটা আসতেছে তার বর্তমান মূল্য, আমার থেকে যে টাকাটা চলে গেছে তার বর্তমান মূল্যের পার্থক্যকে নিট বর্তমান মূল্য বলে। সিম্পল জিনিস। ডেফিনেশন কি বুঝতে পারছেন কিনা দেখেন, আপনার কাছে যে টাকা চলে গেছে তার প্রেজেন্ট ভ্যালু, আপনার কাছে যে টাকা আসবে তার প্রেজেন্ট ভ্যালু, এই দুই প্রেজেন্ট ভ্যালুর যে ডিফারেন্স, ওইটাই হচ্ছে নিট বর্তমান মূল্য। ঠিক আছে, এই যে প্রেজেন্ট ভ্যালু নিট করতেছি, তার মানে দুই প্রেজেন্ট ভ্যালুর পার্থক্য হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। সোজা কথা, দুই প্রেজেন্ট ভ্যালুর পার্থক্য হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। বুঝাইতে পারছি ডেফিনেশন কি ক্লিয়ার? মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বেসিক জিনিস বুঝতে হবে। এবং এইটা, এই যে ডেফিনেশনটা না, এই ডেফিনেশনটা আরো ক্লিয়ার করা যায় কোত্থেকে জানেন? যদি আপনি কি দেখেন, আপনি যদি হচ্ছে সূত্রটা দেখেন সেখান থেকে। আরেকটা জিনিস বলে রাখি, এই মূলধন বাজেটিংয়ের যতগুলো সূত্র আপনি পড়লেন, 5টা পদ্ধতির কথা বললেন, সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে এনপিবি। সব থেকে বেস্ট কি এনপিবি, একটু খেয়াল রাখতে হবে, সব থেকে বেস্ট হচ্ছে এনপিবি। একটু কি বুঝতে পারছেন কিনা? আমরা কিন্তু ক্লাস আর বেশি দূর আগাবো না, কারণ রেসপন্স খুবই খারাপ। এভাবে ক্লাস করতে ভালো লাগে না, উপস্থিতি কম থাকলে এমনিতেই মন খারাপ হয়ে যায়। ওকে, সো এই গেল হচ্ছে কি বলেন তো, এটা গেল হচ্ছে এনপিবি ডেফিনেশন। ফাইন, সো এনপিবি ডেফিনেশন থেকে যদি আপনি এই যে এই সূত্রটা দেখেন, এনপিবি সূত্রটা যদি একটু দেখেন, এটা হচ্ছে এনপিবি সূত্র, তাই না? এনপিবি সূত্রটা কিভাবে ডেফিনেশনের রূপান্তর হলো, কারণ অনেক সময় লাগবে একটা চ্যাপ্টার যদি আমি আপনাকে বেসিক ধরে ধরে পড়াইতে চাই। এনপিবি বলছি আপনার কাছ থেকে যে টাকা চলে গেছে, অর্থাৎ আপনি একটা প্রকল্পে যে টাকা বিনিয়োগ করছেন তার বর্তমান মূল্য, আর আপনার কাছে ওই বিনিয়োগ করার ফলে যে টাকাগুলো ফেরত আসবে তার বর্তমান মূল্য। এই দুই বর্তমান মূল্যের পার্থক্য হচ্ছে এনপিবি। খেয়াল করেন, এই যে CF0, এটা দিয়ে কি বোঝা জানেন?
এটা দ্বারা মানে হচ্ছে আপনার কাছে যে টাকাটা বহিঃপ্রবাহ হয়েছে, আপনার কাছ থেকে যে টাকাটা চলে গেছে ওই টাকাটার জিরো মানে কি, তার বর্তমান মূল্য বোঝাচ্ছে। ঠিক আছে, বর্তমান মূল্য বোঝাচ্ছে। আর এইখানে দেখেন এই একটা অংশ আছে না, এই একটা অংশ দিয়ে বোঝাচ্ছে আপনার কাছ থেকে যে টাকাগুলো আপনার কাছে আসবে আন্তঃপ্রবাহ, যে টাকাগুলো আপনার আন্তঃপ্রবাহ হবে তার বর্তমান মূল্য। ঠিক আছে, খেয়াল করেন, এটা হচ্ছে যে টাকাটা আপনার কাছ থেকে চলে গেছে, এই CF0 জায়গায় আমরা কি বসাবো, যে টাকাটা আমি বিনিয়োগ করছি সেই টাকাটা। তো এই যে বিনিয়োগকৃত টাকার বর্তমান মূল্য আর আমার কাছে যে টাকাগুলো আসবে তার বর্তমান মূল্য, এই দুই বর্তমান মূল্যের পার্থক্যকে বলা হয় নেট বর্তমান মূল্য। এই যে দেখেন মাঝখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই হচ্ছে সূত্র। আবার এই সূত্রটাও চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা যখন সৃজনশীল প্রশ্ন সমাধান করব দেখবো যে এই নগদ প্রবাহের পরিমাণটা যদি সমান সমান হয় একরকম, ভিন্ন ভিন্ন হলে একরকম। মূলত এই সূত্র আমি কখন ব্যবহার করব, যদি কি হয় ভিন্ন ভিন্ন হয়, নগদ প্রবাহের পরিমাণ যদি কি হয় ভিন্ন ভিন্ন হয়, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। 5 বছর হইলে এটা আমরা 5 বার লিখি, 1 2 3 4 5 দিয়ে। কিন্তু যখন সমান হয়, প্রত্যেক বছর একই টাকা ফেরত আসে, তখন ওই আমরা কি করছি, এনুইটির অঙ্ক করছি না, ওই এনুইটির অঙ্কর সূত্র ব্যবহার করতে হয়। যাক, এগুলো একটু বিস্তারিত আলোচনা পরে দেখা যাবে। এখন ডিসিশন ক্রাইটেরিয়াটা দেখেন, ডিসিশন ক্রাইটেরিয়া দেখেন, খেয়াল করেন। এনপিভি যদি ধনাত্মক হয়, এনপিভি যদি পজিটিভ হয়, তাহলে ওই প্রকল্প আপনি গ্রহণ করবেন। এনপিভি যদি ঋণাত্মক হয়, তাহলে ওই প্রকল্প বর্জন করবেন। শূন্য হইলে গ্রহণও করতে পারেন, বর্জনও করতে পারেন। ঠিক আছে, মানে ব্যবস্থাপক মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজার সেটা গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে। তাহলে এনপিভির ক্ষেত্রে কি বলা হয় বলেন তো, পজিটিভ রেজাল্ট হইলেই আপনি গ্রহণ করবেন, নেগেটিভ হলে বর্জন করবেন, শূন্য হলে গ্রহণ বর্জন যাই করতে পারেন করবেন। আবার শুরুতে একটা কথা বলে নিয়েছিলাম যে প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে আপনাকে বলা হলো 5টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি সব থেকে বেস্ট, সে বেস্ট টেকনিকটাই হচ্ছে এনপিভি বলা হয়েছে। প্রকল্প মূল্যায়নের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এনপিবি। প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এনপিবি। এই হচ্ছে এনপিবির আলোচনা। আমি আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমাদের এখানে মানে হচ্ছে কি আছে, এখানে ম্যাথমেটিক্স এর আলোচনা আছে, এটাও ছিল, আমরা ওইদিকে আর যাচ্ছি না। ঠিক আছে, ওকে, আমরা সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করার চেষ্টা করব। তাহলে এনপিভিটার আলোচনা করাও শেষ। এবার আইআরআর আলোচনা একটু সংক্ষিপ্ত আকারে করে দিয়ে ঘটনা ঘটাই দিচ্ছি। এই যে খেয়াল করেন, আইআরআর, ঠিক আছে, আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয়ের হার। এটা মানে কি জানেন, এটা তো একটা হার, বুঝতেছেন, এটা একটা কি হার। ঠিক আছে, একটু আগে একটা আপনার ডেফিনেশন করে আসছি না, যে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে বলা হয় নগদ নিট বর্তমান মূল্য। এবং এখন এই হারের ক্ষেত্রে দেখেন এই ডেফিনেশনটা কাজে লাগবে। বলা হচ্ছে যে হারে, মানে যে বাট্টার হারে বলা হচ্ছে, যে বাট্টার হারে। ঠিক আছে, যে বাট্টার হারে, এখানে আপনাকে আমি যা পড়াইছি এই ডেফিনেশনটা যে পড়াইছিলাম, যে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকেই বলা হচ্ছে কি নিট বর্তমান মূল্য। একটু চেঞ্জ করে দিব, এখানে কি চেঞ্জ করব, যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয়, কথা কি বুঝতে পারছেন, বা শূন্য হয়, সিম্পল জিনিস। যে বাট্টার হারে, যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্য শূন্য হবে বা সমান হবে, ওইটাকে বলা হচ্ছে, মানে পার্থক্য শূন্য হবে কিন্তু দুইটাই সমান হবে, মানে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য যা হবে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য তাই হবে, তাইলেই তো পার্থক্যটা শূন্য হবে। ওইটাকে বলা হচ্ছে কি, ওইটাকে বলা হচ্ছে আইআরআর। ঠিক আছে, আমি কি কথা বুঝাইতে বললাম আপনাকে? তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াইলো বলেন তো, যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হবে, এটা হচ্ছে মানে হচ্ছে আইআরআর। এজন্য একটা প্রবাদ বাক্য আছে যে এট এনি রেট অফ আইআরআর, এটা প্রবাদ বাক্য কি, এট এনি রেট অফ আইআরআর এনপিভি উইল বি জিরো। মানে আইআরআর বললো 10%, আপনাকে বলা হলো আইআরআর কত পার্সেন্ট, আইআরআর 10%, তাহলে এনপিভি কত, জিরো। কারণ আপনাকে তো আমি বলছি যে যখন এই পার্থক্যটা কি হবে, এই পার্থক্যটা শূন্য হবে, এই পার্থক্যটা কি হবে, শূন্য হবে, তখন এটা হয়ে যায় আইআরআর। এখন আইআরআর যদি হয়
আইআরআর যদি হয় 10%, মনে রাখেন, এটা না বুঝলে মুখস্থ রাখেন যে এট এনি রেট অফ আইআরআর, অর্থাৎ আইআরআর যত পার্সেন্ট হোক না কেন আমার এনপিভি কি হবে? 0 হবে। কারণ ডেফিনেশনে বলা আছে যে আইআরআর মানে হচ্ছে এমন একটা হার যে হারে এনপিভি শূন্য হবে। আইআরআর হচ্ছে এমন একটা হার যে হারে এনপিভি শূন্য হবে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ বর্তমান মূল্য নগদ বহিঃপ্রবাহ বর্তমান মূল্য কি হবে? পার্থক্য ইকুয়াল হবে বা শূন্য হবে। শিক্ষক নিবন্ধনে ভর্তি হতে এখন তো মাসের শেষ হতে ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ সমস্যা নাই, এটা চিন্তা করব, ভর্তি হয়েন, সমস্যা নাই, মাসের শুরুতে ভর্তি হয়েন। ওকে, সমস্যা নাই, ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, ভর্তি হয়ে যায়। তাহলে আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? এই ডেফিনেশন কিন্তু মাস্ট মনে রাখতে হবে। এট এনি রেট অফ আইআরআর এনপিভি উইল বি 0। আইআরআর ধরেন আপনাকে বললাম 50%, তাহলে এনপিভি কত হবে? 0%। আইআরআর 100%, এনপিভি 0%। এই ডেফিনেশনটা কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের খালিকুজ্জামান স্যারের যে গুরুত্বপূর্ণ বই আছে ওইটাতেও কিন্তু এই কনসেপ্টটা আছে। কারণ আইআরআর মানে হচ্ছে এনপিভি 0। কারণ আমি বলছি পার্থক্যটা বলছিলাম এনপিভি, কিন্তু যদি পার্থক্য যখন শূন্য হবে তখন এটা হয়ে যাবে আইআরআর। পার্থক্য যখন শূন্য হবে তখন আইআরআর। কার পার্থক্য যখন শূন্য হবে? এনপিভির পার্থক্য যখন শূন্য হবে তখন এটা হয়ে যাবে আইআরআর। সিম্পল জিনিস, এর থেকে সহজ আর কি হইতে পারে? এটা খুব মজার জিনিস, ম্যাথ করলে ব্যাপারগুলো আরো ভালো করে টের পাইতে পারতেন। তো কনসেপ্ট আপনাকে মনে রাখতেই হবে, খাতার মধ্যে ভালো করে লিখে রাখেন যে মানে আইআরআর এর হার, মানে আইআরআর যত পার্সেন্টই হোক না কেন এনপিভি সবসময় 0 হবে। আইআরআর এর হার যত পার্সেন্টই হোক এনপিভি 0 হবে, শেষ। ঠিক আছে? আর এটা ট্রায়াল এন্ড এরর মেথডে করতে হয়, এটা অনেক বড় আলোচনা, সেদিকে যাব না। ডিসিশন রুলসটা একটু দেখেন। ডিসিশন রুলটা কি? যে আইআরআর যদি, অর্থাৎ আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি কি হয়? ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হয়। কার থেকে বড় হয়? এই ডিসিশনটা বেশি আসে। আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা গ্রহণ করব। কস্ট অফ ক্যাপিটাল থেকে কম হইলে বর্জন করব, ইকুয়াল হইলে গ্রহণ বর্জন যে কোনো একটা করতে পারি। এখন কস্ট অফ ক্যাপিটাল কি? হোয়াট ইজ কস্ট অফ ক্যাপিটাল? এটা আরেকটা চ্যাপ্টারই আছে, মূলধন ব্যয়। ঠিক আছে? এটাকে বলা হয় মিনিমাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। বলা হচ্ছে মিনিমাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ কল্ড কস্ট অফ ক্যাপিটাল। মানে বোঝাচ্ছে এই ঘটনা যে আপনি এটা বলছে মূলধন সংগ্রহের ব্যয়। সোজা কথা, আপনার কাছ থেকে ধরেন আমি 1 লাখ টাকা ধার নিব, আপনি বলতেন আপনি আমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে। এই যে মূলধনটা আপনার থেকে আমি নিলাম, এর বিপরীতে যে আপনাকে আমি ইন্টারেস্ট পে করতেছি, এটা হচ্ছে মূলধন ব্যয়। এটা হচ্ছে কি? মূলধন ব্যয়। এখন আপনার থেকে আমি 1 লাখ টাকা হচ্ছে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আনলাম? 10% ইন্টারেস্ট রেটে। এখন এই টাকাটা যখন আমি কোথাও বিনিয়োগ করবো, তাহলে কি আমি 8%-এ বিনিয়োগ করবো, 9%-এ বিনিয়োগ করবো? না, আমাকে কমপক্ষে 10%-এ বিনিয়োগ করতে হবে, নাইলে তো 10% না আসলে তো পরে নিজের পকেট থেকে টাকা ভরে আপনাকে দিতে হবে। এই জন্য হচ্ছে সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হারকে মূলধন ব্যয় বলে। আরেকটা ডেফিনেশন ইংলিশে বলছে মিনিমাম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অর্থাৎ সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হার। যে এই হারের নিচে আমি আর বিনিয়োগ করতে পারবো না ভাই, আমি বিনিয়োগ করলে কমপক্ষে এত পার্সেন্ট ইন্টারেস্ট রেট তুমি আমাকে দিতে হবে, এত পার্সেন্ট ইন্টারেস্ট আমাকে দিতে হবে, এত পার্সেন্ট রিটার্ন আমাকে পেতে হবে, নয়তো আমি লুজার হয়ে যাবো। এই জন্য বলা হচ্ছে সর্বনিম্ন প্রত্যাশিত আয়ের হারটাকে মূলধন ব্যয় বলে। মূলধন ব্যয় চ্যাপ্টারে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি যদি আপনারা চান। তো মূলধন ব্যয় থেকে যদি হারটা যদি বড় হয় তাহলে এটা আমরা গ্রহণ করব, ছোট হলে বর্জন করব, আর সমান হলে গ্রহণও করতে পারি, বর্জনও করতে পারি। কথা কি ক্লিয়ার? আর আইআরআর নির্ণয় করতে হয় ট্রায়াল এন্ড এরর মেথডে। এটা অনেক বড় প্রক্রিয়া, বড় প্রসেস, সেটা আর আমরা এখন আলোচনা করব না। আর পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা সাধারণত আপনাদের লাগে না, এটা নিয়ে আর আলোচনা করতেও চাচ্ছি না। আরেকটা কনসেপ্ট আলোচনা করলেই আমাদের মূলত এই চ্যাপ্টারটা শেষ হবে। একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, আর একটা হচ্ছে ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল বাজেটিং তো আমি বলছি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলে। তাহলে ক্যাপিটাল রেশনিংটা কি? এটাকে বলে মূলধন বরাদ্দ করো। ভাই আপনার কাছে ধরেন আপনি বাজারে গেছেন, ধরেন হচ্ছে সাপোজ আপনার বাবার ক্রেডিট কার্ড নিয়ে গেছেন, বাজারে গিয়ে আপনার 5টা ড্রেস পছন্দ হয়েছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে 5টার মধ্যে কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না। আপনার কাছে যেহেতু টাকা আছে আপনি 5টাই কিনতে পারবেন, কিন্তু আপনি টাকা নিয়ে গেছেন বাজারে 5,000 টাকা সাপোজ ধরেন, কিন্তু বাজারে গিয়ে দেখা গেল যে আমার 5টা ড্রেস পছন্দ হয়েছে, এক একটার দাম এক এক রকম, কোনোটা 5,000, কোনোটা 4,000, কোনোটা 4,500, কোনোটা 4,700, কোনোটা 4,900। তাহলে আপনি কয়টা ড্রেস কিনতে পারবেন ওখান থেকে? আপনার এবার ডিসিশন নিতে হবে না
আমি কি 5টা তো আমি কিনতে পারবো না, 5টা থেকে যে কোনো একটা আমাকে কিনতে হবে, যেহেতু আমার টাকার সীমাবদ্ধতা আছে। তাহলে মূলধন রেশনিংটা কখন ব্যবহার করা হয়? যখন ফান্ডের লিমিটেশন থাকে, ক্যাপিটালের লিমিটেশন থাকে। কথা কি বুঝাইতে পারতেছি? ক্যাপিটাল রেশনিংটা কখন দরকার হবে? যখন ফান্ডের সীমাবদ্ধতা থাকবে। তখন অনেকগুলো প্রকল্পের মধ্যে থেকে সর্বোত্তম প্রকল্পটাকে বাছাই করে নেওয়া হচ্ছে মূলধন রেশনিং বা মূলধন বরাদ্দকরণ। পয়েন্টটাকে আমি বুঝাতে পারছি? প্রথম যে উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। পরে যে মূলধনের সীমাবদ্ধতা বললাম, যে অনেকগুলো এখন আমার দেখতে হবে 5টা ড্রেসের মধ্যে কোন ড্রেসটা আমার বেশি পছন্দ হয়েছে বা আমার প্রয়োজনের সাথে সব থেকে বেশি ফিট খায়, ওটা গিয়ে আমার কিনতে হবে। ওটা হচ্ছে ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং আমি কখন ব্যবহার করব? যখন মূলধনের সীমাবদ্ধতা থাকবে তখন। আর যখন মূলধন মানে হচ্ছে কি বলে আপনার আমার কাছে অজস্র টাকা পয়সা আছে, ওটা নিয়ে কোনো সমাধান নেই। মানে ক্যাপিটাল রেশনিং হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর একটা পার্ট, সোজা কথা। ক্যাপিটাল রেশনিং হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর একটা অংশ। আর বেসিক জিনিসটা হচ্ছে এটা। আশা করছি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, আপনারা বুঝতে পারবেন। সো এই ছিল পুরো চ্যাপ্টারের আলোচনা। তবে তারপরও আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফাইন্যান্স, আমি নিজেই আমার ফাইন্যান্স নিয়ে আমি পড়াশোনা করছি। সো এই চ্যাপ্টারের উপর যদি আরো 2 ঘন্টা আলোচনা করতে পারতাম, তাই এই চ্যাপ্টারের আপনাকে মূল থিমগুলো আরো সুন্দর করে আমি আপনাকে শিখাইতে পারতাম। আমি নিজে আলোচনা করে আমি নিজে স্যাটিসফাইড না যে আমি আপনাকে কতটুকু দিতে পারছি। যাই হোক, সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে আসলে এইভাবে যেতে হবে, কিছু করার নাই। আর ফিনান্স ক্লাসের রেসপন্সও কম থাকে, এই জন্য মেজাজও মানে পড়াইতে আসলে চায় না, মনটাও চায় না। সো আমরা একটু দ্রুত কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করতে চাই। দেখেন তো এখন এগুলা পারা যায় কিনা। এনপিভি ধনাত্মক হলে আপনি কি করবেন? এনপিভি ধনাত্মক মানে এনপিভি যদি পজিটিভ হয়, পজিটিভ হইলেই আমি এনপিভি পজিটিভ হইলেই ওই প্রজেক্ট আমি কি করব? গ্রহণ করব। পড়াইছে কিনা? এনপিভি পজিটিভ হইলেই গ্রহণ করব, ঠিক আছে? আপনি এখন পাইরে যাবেন ইনশাআল্লাহ, ম্যাক্সিমাম এমসিকিউ পাইরে যাবেন, ঠিক আছে? কি বলছে? এই যে দেখেন তো, এই যে ভাই, এই যে মজার প্রশ্নটা দেখেন। ব্যাংকের পরীক্ষাতে অনেক সময় এই জিনিসগুলো দিয়ে দেয়। কত ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আপনি বলছিলাম না, এট এনি রেট অফ আইআরআর এনপিভি উইল বি জিরো। বলছে আইআরআর বলতে এমন একটি বার্তার হারকে বোঝায়, আইআরআর বলতে এমন একটি বার্তার হারকে বোঝায় যেখানে এনপিভি গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো, নাকি ইকুয়াল টু জিরো? ইকুয়াল টু জিরো, তাই না? আইআরআর হচ্ছে এমন একটা রেট। এই এমসিকিউটা ভাই, বিলিভ ইট অর নট, এই প্রশ্নটা আপনার কমন থাকবে, আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দেন এই প্রশ্ন 100% কমন, ঠিক আছে? এইটা একটা এত মজার একটা কোশ্চেন, যা পড়াইছি তাই, সোজা কথা। আমরা তো এটা বলছি যে মূলধন বাজেটিং এর কোন পদ্ধতি অবচয়কে বিবেচনায় নেওয়া হয়, যে বলছিলাম না, এই পেব্যাক পিরিয়ড করার সময় নিপুণতার সাথে অবচয় যোগ করে নিতে হবে। তারপর বলছে পেব্যাক পিরিয়ড যত ড্যাশ হবে প্রকল্পটি তত বেশি গ্রহণযোগ্য হবে। যত কি বড় হবে, ছোট হবে, সমান হবে, নাকি স্থিতিশীল হবে? আমরা কি শিখছি? এনপিবি অর্থাৎ পেব্যাক সময় যত কম হবে প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য। কম সময়ের মধ্যে যত ফেরত আসবে, যত কমে ফেরত আসবে, পরের বছর থেকে আমার লাভ হওয়া শুরু হবে। সুতরাং মনে রাখবেন, পেব্যাক পিরিয়ড, পেব্যাক সময়, পরিশোধকাল যত কম, ওই প্রকল্পের গ্রহণযোগ্যতা তত বেশি। ক্লিয়ার? এগুলা একটু একটু ডেপথের আলোচনা। হ্যাঁ, স্বাধীন প্রকল্পে এনপিভি ধনাত্মক হলে পিআই এর মান কত? পিআই তো আপনাদেরকে পড়াই নেই। এই যে দেখেন, এবার এই প্রশ্নটা আপনারা যদি উত্তর করতে পারেন না, আমার মানে মনটা মানে শান্ত হবে, মানে আমি স্যাটিসফাইড হব যে আমি যা পড়াইছি এটা আপনারা বুঝতে পারছেন। পড়েন তো, এই প্রশ্নের উত্তর করেন তো। মূলধন রেশনিং কেন করা হয়, কখন করা হয়? দেখি তো, 4টা প্রশ্ন উত্তরের মধ্যে একটা করেন তো। করেন তো, কি হবে? সঠিক উত্তরটা দেন তো, কি হবে বলেন? ভাই এইচএসসি কেউ যদি ক্লাস আজকে করে থাকো, দেখবা যে এই চ্যাপ্টারের মজাটা তুমি বুঝে যাবা। তারপরে নিজে একটু এফোর্ট দিলে এটার উপর যদি একটা সিকিউ ক্লাস হয়, এই চ্যাপ্টার তোমার এমনিতেই কভার হয়ে যাবে। এটার কেউ উত্তর করতে পারলেন? আর এই আজকের শীটটা কিন্তু অনেক চমৎকার একটা শীট। কারণ কি জানেন? প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ আমি দিয়ে দিছি, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ দিয়ে দিছি। মানে সঠিক উত্তর তো দিছি, সাথে ব্যাখ্যাও দিয়ে দিছি কেন এটা সঠিক উত্তর, ঠিক আছে? আজকে শীটটা পড়লে আপনার অনেক ভালো লাগবে, অনেক ভালো, অনেক বেশি উপকৃত হবেন। এমএসটি আক্তার সোমা দে বলছেন বি হবে। বাকিরাও পারা উচিত ছিল যারা ক্লাসে আছেন। মূলধনের সীমাবদ্ধতার কারণেই সাধারণত আমরা মূলধন রেশনিংটা ব্যবহার করব। এই যে দেখেন, ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে শীটে ব্যাখ্যা থাকবে ইনশাল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের কেন এটা আনসার হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। এখানে বাট্টাগিত পেব্যাক পিরিয়ড পদ্ধতি নিচের কোনটি বিবেচনা করা হয়? বাট্টাগিত পদ্ধতিতে নিচের কোনটা বিবেচনা করা হয় মনে আছে?
বাট্টাকৃত পদ্ধতিগুলো বলছিলাম, কেন এটা বাট্টাকৃত পদ্ধতি? বাট্টাকৃত পদ্ধতি এই জন্য কারণ তারা অর্থের সমমূল্য বিবেচনা করে। পড়াইছিলাম কিনা বলেন? আমার প্রত্যেকটা কথা এক একটা এমসিকিউ, সোজা কথা। আমি পুরো ক্লাসে আপনাকে যা যা কথা বলছি 1 মিনিট অন্য কথা বলে সময় নষ্ট করি নাই। 1 মিনিট কিন্তু আমার পেড কোর্সে বিজ্ঞাপন করে আমি সময় নষ্ট করি নাই, কারণ আমার আমার মানে মোটিভ হচ্ছে অনেস্ট, আমি আপনাকে শিখাইতে চাই। ঠিক আছে? আমার মানে অন্য প্ল্যাটফর্মে দেখবেন যে ক্লাস হইলে 1 ঘন্টা, বিজ্ঞাপন করে ফেলছে 40 মিনিট, আর 20 মিনিটের মধ্যে নিজের গুণগান 10 মিনিট, আর পড়া হয়েছে 10 মিনিট, আর শেয়ার টেয়ারের গল্প বলে বাকি সময়টা শেষ। সুতরাং আমি কিন্তু এরকম কোনো অ্যাডভার্টাইজিং আমি এখানে করি নাই। আমি যদি আপনাকে পড়ায় স্যাটিসফাইড করতে পারি, আপনি এমনিতে ভর্তি হবেন, বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আমার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না আপনারা। ঠিক আছে? প্রোডাক্ট ডেভেলপ হলে অলরেডি এমনি মানুষ এমনিতেই কিনবে। তো যাই হোক, তাহলে দেখেন বাট্টাকৃত পদ্ধতি কি পড়াইছিলাম, যে বাট্টাকৃত মানেই হচ্ছে অর্থের সমমূল্য বিবেচনা করে, সোজা কথা। অর্থের সমমূল্য হচ্ছে উত্তর। এরপর নিচের প্রশ্নটা, এইটা ও আপনাদেরকে অবশ্য বলে দেওয়া উচিত ছিল, বললে ভালো হতো। এই যে এই প্রশ্নটা বলছে না, এই একটা প্রশ্ন আপনি কমন পাবেন। নিচের কোনটি মূলধন বাজেটিং এর আধুনিক বা বাট্টাকৃত পদ্ধতি? বাট্টাকৃত পদ্ধতি কটা ছিল? 3টা। একটা হচ্ছে এনপিবি, নেট বর্তমান মূল্য, একটা হচ্ছে আন্ত আয়ের হার, একটা হচ্ছে মুনাফার্জন ক্ষমতা সূচক পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এআরআর আর পিবিপি এগুলা ছিল হচ্ছে অবাট্টাকৃত পদ্ধতি। কি পদ্ধতি? অবাট্টাকৃত পদ্ধতি। ঠিক আছে? আর এনপিবি তাহলে হচ্ছে কি? এনপিবি হচ্ছে আমার হচ্ছে বাট্টাকৃত পদ্ধতি। এখানে গড় মুনাফার হার অনেকে এআরআর বলে এটাকে, আবার এখানে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন আছে, এই জন্য আলাদা করে বুঝাইছে। এগুলো একটু আবার একটু অনেক ভিতরের কনসেপ্ট থেকে প্রশ্ন দেওয়া, আমরা বুঝতে অসুবিধা হওয়ার কথা। এই যে আন্ত আয়ের পদ্ধতিতে কোনটি নির্ণয় করা হয়? আমি বলছিলাম না, আন্ত আয়ের বলতে এমন একটা বাট্টার হারকে বোঝায়। শুরুতে ডেফিনেশনের একবারে প্রথম লাইনে বলছিলাম না, যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহ বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহ বর্তমান মূল্যের পার্থক্য সমান হয়, ওকে কি বলে? ওকে হচ্ছে আন্ত আয়ের হার বলে, ওটা হচ্ছে এটা। তাহলে দেখেন, তাহলে এটা কি হবে বলেন তো? বাট্টার হার। এটা হচ্ছে কি? বাট্টার হার। অনেকেই কারোর মনে এরকম প্রশ্ন জাগে কিনা যে স্যার আপনি ফিনান্স পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ান, ম্যানেজমেন্টও পড়ান, সব পড়ান কিনা? আসলে কি হয়েছে, ক্লাস কি জুমে হবে নাকি ফেসবুকে হবে? নিকিকা আমাদের ক্লাসগুলো আমরা এই ফেসবুক সিক্রেট গ্রুপে নিব, লাইভ হবে। ঠিক আছে? প্রয়োজন হলে মাঝে মাঝে আমরা জুম সেশন করতে পারি ডিসকাশনের জন্য, বাট ক্লাস আমাদের ইসেই ভালো, লাইভেই ভালো। ঠিক আছে? নেট টেটের কোনো ঝামেলা হয় না, জুমে নেটের বেশ ব্যাপক ঝামেলা হয়, ওদিকে আমরা যাব না। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে কি, 2015 সাল থেকে পড়াচ্ছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ পড়িয়েছি। আমার নিজে ঢাকার লক্ষ্মীবাজারে আমি দীর্ঘদিন ছিলাম, ওখানে আমার নিজের একটা প্ল্যাটফর্ম ছিল, এই অ্যাকাউন্টিং এর নামে আমার অফলাইন কোচিং ছিল। বিবিএমবি স্টুডেন্ট আপনাদের সাথে এবার পরীক্ষা দিবে, যাদের আমি বিবিএ এইচএসসি লেভেল থেকে পড়াইছি, তারাও আপনাদের সাথে এবার আমার অনেক স্টুডেন্ট আছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবে। সুতরাং এই ব্যাপারগুলা এত আমরি কঠিন কিছু না, পড়াইতে পড়াইতে ব্যাপারগুলো একেবারে ইজি লাগে আমার কাছে। সো আন্তঃ হার পদ্ধতি নিচের কোনটি নির্ণয় করা হয়? বাট্টার হার, এটা আলোচনা হয়েছে। আমি বারবার বলছি, যা পড়াইছি প্রত্যেকটা এক একটা প্রশ্ন। ঠিক আছে? অবশ্যই একটি অনগত ব্যয়, এটা আমরা পড়াইছি। এগুলো ম্যাথ করাইলে আপনারা বুঝে যাইতে পারতেন। এটা বলছে, এটা মানে খুবই সহজ একটা প্রশ্ন, যে কোন পদ্ধতি সহজ কিন্তু তাত্ত্বিকভাবে দুর্বল? এটা হচ্ছে কি? এটা হচ্ছে পিবিপি। আর সব থেকে বেস্ট মেথডই হচ্ছে এনপিবি, কঠিন হচ্ছে আইআরআর। আর এনপিবির অনেক সময় এনপিবির অসুবিধা দূর করার জন্য পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স পদ্ধতিটা ব্যবহার করে। বললাম না যে এটার উপর যদি আমি আরো অনেক একটু সময় দিতে পারতাম, তাহলে আপনারা আসলে ভালো লাগতো, ক্লাসটা করে বুঝতে পারতেন। পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কি বোঝায়? একটি গ্রহণ করলে বাকি সব বাদ। পড়াইছে কিনা শুরুতেই, যে একটা গ্রহণ করছেন মানে বাদ বাকি সব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। একটা গ্রহণ করলে বাদ বাকি সকল কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এটা হচ্ছে এনপিবি। সো আজকে ক্লাসটা কন্টিনিউ করতে চাই না, অলরেডি 10টা 20। আজকে এই পর্যন্তই থাকলো। আশা করছি ক্লাসটা আপনাদের ভালো লাগবে। 50টা এমসিকিউ শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে ক্লাসের শুরুতে রেসপন্স ভালো ছিল, ধীরে ধীরে কমে গেছে, কারণ 10:30 অনেক সময় গ্রামের দিকে অনেক ছেলেমেয়েরা অলরেডি ঘুমায় গেছে। অনেকে রিকোয়েস্ট করতেছেন ক্লাসের টাইম একটু আগানো যায় কিনা, আমরা এটা চিন্তা ভাবনা করে দেখবো কি করা যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আগামীকালকে একটা ক্লাসের গ্যাপ থাকবে, আমরা মানে টানা ক্লাস নিয়ে আসলে টায়ার্ড লাগতেছে। কালকে গ্যাপ থাকবে, কিন্তু পরীক্ষা হবে। আর আমাদের প্রত্যেকদিন ক্লাস রাত 9টায় ফ্রি ক্লাস হচ্ছে। শিক্ষক নিবন্ধন বেচে আমরা ভর্তি নিচ্ছি। যারা ভর্তি হতে চান, ভর্তি একটা স্পেশাল অফার চলমান আছে। আপনারা এখন স্কুল কলেজ দুইটাতে 1500 টাকা ভর্তি হতে পারবেন। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। আর কলেজগুলোতে, কলেজের যে কোনো বেচে আপনি 999 টাকা ভর্তি হতে পারবেন। আর শুধু স্কুলে হলে 1250 টাকা ভর্তি হবেন। এই অফারটা আমরা 1 তারিখ পর্যন্ত রাখছি, যে 1 তারিখের থেকে আমরা ক্লাস শুরু করার প্ল্যান আমরা অলরেডি সেট করছি।
এখন দেখি অনেকে রিকোয়েস্ট করতেছে টাইম বাড়ানোর জন্য, এটা বাড়াবো কিনা এটা পরের ব্যাপার, আগে আপনারা ভর্তি কন্টিনিউ করে ফেলেন, যেহেতু মাসের শেষ অনেকে ভর্তি হওয়ার একটা ব্যাপার আছে। সো টাইমটা নিয়ে আমরা একটু রিথিঙ্ক করবো ইনশাল্লাহ। সবাই অ্যাকাউন্টিং এর সাথে থাকেন। সর্বোপরি আপনার মঙ্গল কামনা করছি, আশা করছি আমাদের সাথে থাকলে আপনার ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই, লাভই হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।